হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি অসাধারণ ফ্যান্টাসি ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটিতে আমরা একটি পরী ও একটি ডেমনের ভালোবাসার গল্প দেখতে পাবো। আর এটি রিসেন্টলি রিলিজ পাওয়া একটি ড্রামাটি অনেক সুন্দর। ড্রামাটির নাম হলো লাইফ আফটার লাইফ। এই ড্রামাটির মোট 25টি এপিসোড রয়েছে। তো এর ফার্স্ট পার্টটি আজকে আমরা দেখতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদেরকে বলা হয় 1000 বছর আগে পৃথিবীতে দুইটি রাজ্য ছিল, কিং চুয়ান এবং লিং ইওয়ান। গ্রীষ্মের শেষে ওবনে দুটি রাজ্য সংযুক্ত হবে। তো এই কথা বলেই আমাদের প্রথম এপিসোডটি শুরু হয়। এপিসোডের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটি আমাদের ড্রামার প্রধান ক্যারেক্টার। মেয়েটির নাম ছিল মেং ইউ, আমরা তাকে ইউ বলে ডাকবো। তো মেয়েটির সাথে তার বোনও ছিল, তার বোনের নাম ছিল মেংগে। তারা দুইজনই আধ্যাত্মিক কর্মকর্তা অর্থাৎ স্পিরিচুয়াল অফিসার ছিল। তারা সকলেই মিলে কিংচুয়ানে একটি অনুষ্ঠান দেখতে এসেছিল। তাদের সাথে আরো কিছু স্পিরিচুয়াল অফিসাররাও এসেছিল। আর আমাদের বলা হয় লেডি ডেস্টিনির ডেস্টিনি বুকে মানুষদের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে আমরা লেডি ডেস্টিনিকে দেখতে পাই, তিনিও সেই অনুষ্ঠানটি উদযাপন করতে এসেছিলেন। তো এরপরে ইউ আর তার বোন একটি জায়গায় আসে, আর এরপরে তারা সেখানে কিছু কাগজ পুরায়, আর সেই কাগজটি আকাশের দিকে ছেড়ে দেয়, আর যেটাতে সেই কাগজটি একটি বড় মাছে পরিণত হয়। তখন তারা সেটি দেখতে থাকে। তো তারা যখন সেটি দেখছিল, তখন সেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই। সে একটি বাড়ির উপর থেকে সেগুলো দেখছিল। তো এই ছেলেটি আমাদের ড্রামার প্রধান মেল ক্যারেক্টার। ছেলেটি একটি ডেমন ছিল, আর এর নাম ছিল লি বুগুই। আমরা তাকে লি বলে ডাকবো। আসলে লি এখানে ডেস্টিনি বুকটি চুরি করতে এসেছিল। তো এরপর আমরা দেখতে পাই যে লি শেষমেশ সেই ডেস্টিনি বুকটি চুরি করে ফেলে, আর তখন তার পেছনে লেডি ডেস্টিনি দুইটি সৈন্য লাগিয়ে দিয়েছিল, কিন্তু লি তাদেরকে হারিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে লি যখনই ডেস্টিনি বুকটি ওপেন করে, তখনই আকাশে কিছু একটা হতে থাকে। আর তখন এটি ইউ এর বোন দেখে বলে যে কিছু তো একটা খারাপ হতে চলেছে। তখন লি সেই ডেস্টিনি বুক দেখে বলে যে আমি তাকে বইয়ের মধ্যে খুঁজে পেলাম না, তাহলে সে কোথায়। তো এরপরে আকাশ থেকে তুষার পড়তে থাকে। তখন ইউ এটি দেখে অনেক খুশি হয়। এরপরে লি এবং ইউ একই রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা একে অন্যের দিকে তাকায় না। আর এরপরে ইউ যখন সামনে গিয়ে পিছনে তাকায়, তখন সে লিকে আর দেখতে পায় না। সে সেখানে ডেস্টিনি বুক পড়ে থাকতে দেখতে পায়। এরপরে আমাদের কিংজিং হল দেখানো হয়। আসলে এই কিংজিং হলই ইউদের থাকার জায়গা ছিল। সেখানে আমরা সেই স্পিরিচুয়াল অফিসারদের সম্রাটকে দেখতে পাই। সম্রাটকে লেডি ডেস্টিনির সৈন্যরা বলছিল যে লি বুগুই নামের একজন ব্যক্তি ডেস্টিনি বুক চুরি করে নিয়ে গিয়েছে। আর তারা আরো বলে যে মনে হয় লি বুগুই তার আগের জীবনের স্মৃতি এখনো মনে রেখেছে, আর হয়তো সেই লেথ ওয়াটারটি পান করেনি। আসলে এই লেথ ওয়াটারটি একটি বিশেষ ধরনের ওয়াটার ছিল, যে ওয়াটারটি মানুষের আত্মাদের খাওয়ানো হতো আর কি। এই পানিটি খেয়ে সকল মানুষ তাদের পূর্ববর্তী জীবনের স্মৃতিগুলো ভুলে যেত এবং নতুন জীবনে পা দিত। তখন সম্রাট তাদেরকে বলে যে এই পানিটি পান করানোর দায়িত্বে কে রয়েছে। তো এরপরেই আমরা ইউকে দেখতে পাই, সে একটি মানুষের আত্মাকে সেই পানিটি পান করাচ্ছিল। আর আমরা ইউকে দেখতে পাই সে অনেক ইনোসেন্ট ছিল, সে কাউকে জোর করতো না। আর তখন ইউ সেই মানুষটিকে বলে যে তুমি এই পানিটি পান করলে তোমার আগের জন্মের সকল স্মৃতি ভুলে যাবে। আর তখন সেই মানুষটি বলে যে আমি আমার আগের জীবনের স্মৃতি ভুলতে চাই না। আর তখন ইউ এর বোন সেখানে চলে আসে, আর সে তার মাথায় একটি মেরে বলে যে তুমি কি এখনো ভালো হবে না? তুমি জানো না যে কোনো মানুষই তার স্মৃতি ভুলতে চায় না? তখন ইউ এর বোন সেই মানুষটিকে জাদু করে, যেটাতে সেই মানুষটি সেই পানিটি খেয়ে সেখান থেকে চলে যায়। আর তখন এই লেডি ডেস্টিনির সৈন্য চলে আসে, আর সে এসে ইউকে বলে যে সম্রাট তাকে ডেকেছে। তো এরপরে সম্রাট ইউকে বলে যে আধ্যাত্মিক রেকর্ডে বলা হয়েছে যে তুমি 20 বছর আগে একজন মানুষকে লেথে জল পান করতে দাওনি। তুমি কি তোমার অপরাধ জানো? তখন ইউ বলে যে সম্রাট, এটা তো 20 বছরের মতো প্রায় হয়ে গেল, যার জন্য আমি এটি পরিষ্কারভাবে মনে করতে পারছি না। তখন সম্রাট বলে যে তাহলে তোমার আত্মাকে নষ্ট করার জন্য তোমাকে শূন্যে নির্বাসিত করা হবে। আর তখন ইউ এর মালকিন অর্থাৎ লেডি ডেস্টিনি সম্রাটকে বলে যে ইউ তো অযত্নে ভুলে গিয়েছিল, আপনি প্লিজ তাকে ক্ষমা করে দিন। তার এই শাস্তি কি খুব কঠিন হচ্ছে না? আমরা লি বুগুইকে তো ফিরিয়ে আনতে পারি, আর তাকে তো সেই লেথের জল আবারও খাওয়াতে পারি। তখন সম্রাট বলে যে তাকে ফিরিয়ে আনবে, এটা বলা সহজ, কিন্তু তাকে আনাটা সহজ না। তখন সম্রাট লেডি ডেস্টিনির কোনো কথা শুনে না, সে ইউকে শাস্তি দেওয়ার কথা বলে। আর এটা শুনে ইউ অনেক কান্না করতে থাকে, যেটাতে চারপাশে ভূমিকম্প শুরু হয়ে যায়। আর তখন তারা সবাই মিলে ইউকে থামায়। আসলে ইউ যখনই কান্না করতো তখনই ভূমিকম্প চলে আসতো। তখন সম্রাট ইউকে বলে যে আমি তোমাকে কিঞ্চুয়াতে পাঠাতে পারি। এই কথা বলেই সম্রাট ইউ এর হাতে একটি চিহ্ন করে দেয়, আর এই চিহ্নটির মাধ্যমে সে কিঞ্চুয়ানে মানুষের মতো বসবাস করতে পারবে।
অর্থাৎ সাধারণ মানুষরা তো তাদের দেখতে পেত না, কারণ তারা স্পিরিচুয়াল অফিসার ছিল। আর এই চিহ্নের মাধ্যমে এখন থেকে মানুষরা তাকে দেখতে পাবে। সম্রাট তাকে চিহ্ন দিয়ে বলে যে তুমি সেখানে যেতে পারবে, কিন্তু তোমার কাছে মাত্র 49 দিন থাকবে। তুমি যদি সেই সময়ের মধ্যে লিকে সেই পানিটি পান করাতে পারো তাহলেই তোমাকে আমি ক্ষমা করব। আর যদি তুমি এটা করতে না পারো তাহলে তোমার মালকিনকে শূন্যে নির্বাসিত করা হবে। তো এরপরে আমরা ইউকে দেখতে পাই, সে রেডি হয়ে গিয়েছিল কিং চুয়ানে যাওয়ার জন্য। আর তখন তার বোন আর তার মালিক এসে তাকে সকল কিছু বুঝিয়ে দিচ্ছিল। তখন সে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে কিং চুয়ানে যাওয়ার জন্য। এরপরে সে একটি স্পিরিচুয়াল অফিসারের কাছে আসে আর তাকে সে একটি পত্র দেখায়। তখন সেই অফিসারটি তাকে বলে যে তুমি কোথায় যেতে চাও। তখন ইউ তাকে বলে যে আমি লি বুগুইকে খুঁজতে কিং চুয়ানে যাচ্ছি। আর তখন সেই ছেলেটি সেই পত্র দেখে বলে যে এটি একটি স্বতন্ত্রকারী পাসপোর্ট এবং এটি একটি বহিষ্কারকারী পাসপোর্ট, তাই তুমি তোমার সাথে অনেক কিছু নিয়ে যেতে পারবে না। তোমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি শুধুমাত্র সেগুলো নাও। এরপরে সেই ছেলেটি ইউকে বলে যে তুমি কোন কূপ দিয়ে বের হতে চাও, একটি উত্তর পূর্ব দিকে এবং একটি দক্ষিণ পশ্চিমের দিকে। তখন ইউ বলে যে আমি দক্ষিণ পশ্চিম বেছে নিলাম। আর তখন সেই ছেলেটি বলে যে ঠিক আছে, তুমি সেই কূপের সামনে গিয়ে দাঁড়াও আর চোখ বন্ধ করো। আর যখন ইউ সেখানে গিয়ে দাঁড়ায় তখনই সেই ছেলেটি এসে তাকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেয়। আর এরপর আমরা টাউন গড টেম্পল দেখতে পাই। তো তখন সেখানে আমরা শিয়ে লিয়ানকে দেখতে পাই। সে কিছু আত্মাদের প্রশিক্ষণ দিচ্ছিল। আসলে যে মানুষগুলো মারা যায় তার আত্মাগুলো তার কাছে পাঠানো হতো, সেই তাদেরকে প্রশিক্ষণ দিত এবং পুনর্জন্মের জন্য অপেক্ষা করাতো। আর তখনই তারা কিছু শব্দ শুনতে পায়, যেটাতে তারা সেই কূপের কাছে চলে আসে। আর তখন তারা দেখতে পায় যে সেই কূপের পানিটি টকবক করে ফুটছিল। আর তখনই সেই পানিটি অনেক উঁচুতে উঠে পড়ে। আর তখনই সেখানে আমরা ইউকে দেখতে পাই, সে সেই কূপের মধ্যে দিয়ে চলে আসে। আর তখন ইউকে দেখে শিয়ালেন মনে মনে বলে যে আমি তো জানতাম আজ শুধুমাত্র 6 জন মারা গেছে, তাহলে আরো একজন কেন এলো। তখন লিয়ান ইউকে বলে যে তুমি কি এইমাত্র ডুবে গেলে নাকি। আর তখন ইউ বলে যে আমি তো 800 বছর আগে মারা গিয়েছিলাম, আর আমি তো লেথে হলে কাজ করি। আর লেথে হলের কথা শুনে লিয়ান তো অনেক অবাক হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে লিয়ান ইউকে অনেকগুলো খাবার খেতে দেয় আর সে তার অনেক খাতিরদারি করতে থাকে। আসলে লিয়ান লেথে হলে যেতে যাচ্ছিল, সে সেখানেই আগে কাজ করত, কিন্তু তার কোনো একটি ভুলের কারণে তাকে এখানে পাঠানো হয়েছে। আর সে ইউ এর সাহায্য চায়, যেটার কারণে সে ইউকে সাহায্য করবে। তখন লিয়ান ইউকে বলে যে তোমাকে কি হেডকোয়ার্টার থেকে কোনো নির্দেশনা নিয়ে এখানে আসতে বলেছে। তখন ইউ বলে যে একটি লোক লেথে ওয়াটার না খেয়ে এই দুনিয়াতে চলে এসেছিল, আর যার কারণে সম্রাট আমাকে এখানে পাঠিয়েছে যে তাকে যেন আমি সেই জলটি পান করাই। তখন লিয়ান বলে যে কে সেই ব্যক্তি যার এত বড় সাহস সে সেই পানি না খেয়ে চলে এসেছে। আর তখন ইউ বলে যে লি বুগুই নামের একজন ব্যক্তি। লি বুগুইয়ের নাম শুনে সে অনেক অবাক হয়ে যায়। আর তখন ইউ তাকে বলে যে তুমি কি তাকে চিনো নাকি। তখন লিয়ান বলে যে আমি তো তাকে চিনি না ভালোভাবে, কিন্তু সে একটি ডিমন। তখন লিয়ান ইউকে লি বুগুইয়ের সম্পর্কে বলতে থাকে। সে বলে যে লি বুগুই কিং চুয়ানের একটি সাধারণ পরিবারের সদস্য ছিল। লি বুগুইয়ের পরিবারকে তার জন্মের পরপরই হত্যা করা হয়েছিল এবং শুধুমাত্র সেই একটি অলৌকিক ঘটনার দ্বারা বেঁচেছিল। তারপর থেকে সে লুকিয়ে মার্শাল আর্ট শিখে, আর এর মধ্যেই সে অনেক নিষ্ঠুর হয়ে ওঠে। তখন আমরা লিকে দেখতে পাই সে সকল মানুষদের মারছিল। আর তখন লিয়ান ইউকে বলে যে তারপরে সে লিং জিয়াও সম্প্রদায়ের মাস্টারকে হত্যা করে এবং সে সেই সম্প্রদায়ের নতুন সম্রাট হয়েছিল। সে কাউকে ছাড়েনি, আর সবাই মনে করতো যে লি এর প্রাসাদ দেখার চাইতে নরকে যাওয়া অনেক ভালো। তখন ইউ বলে যে সে কি এতই নিষ্ঠুর। তখন লিয়ান বলে যে সে শুধুমাত্র নিষ্ঠুরই নয়, বরং সে একটা পশু। আর তখন লিয়ান তাকে বলে যে অবশ্যই এটা একেবারে অসম্ভব নয়, আমি যদি তাকে ধরতে তোমাকে সাহায্য করি তাহলে তুমি কি আমাকে লিং ইউয়ানে ফিরে যেতে সাহায্য করতে পারো। তখন ইউ বলে যে আমি তোমাকে প্রতিশ্রুতি তো দিতে পারবো না, কিন্তু তুমি সেখানে কাজ করতে চাও কেন। আর তখন লিয়ান বলে যে আমাকে সেখানে যে কোনো একটা কাজ দিলেই হলো, আর আমাকে কোথায় দেওয়া হবে সেটাতে আমার কোনো আপত্তি নেই। আর তখন ইউ বলে যে ঠিক আছে। তো এরপর আমরা লিংশিয়াও সম্প্রদায় দেখতে পাই, যেখানে আসলে লি বুগুই ছিল। তখন ইউ আর লিয়ান সেখানে চলে আসে। এরপরে তারা প্রাসাদের ভিতরে চলে আসে, আর এরপরে তারা লিয়ের রুমে চলে আসে। লিয়ের রুমে অনেকগুলো ট্র্যাপ ছিল। আর তখন লিয়ান মনে করে যে সেই বিছানায় লি শুয়ে আছে, আর যার কারণে সে সেই বিছানায় লাফ মারে, আর সে তাকে ধরে বলে যে তাড়াতাড়ি তাকে জল খাওয়াও। আর তখন ইউ দেখে যে সে সেই জল আনতেই ভুলে গিয়েছিল। আর তখন লিয়ান দেখে যে বিছানায় কেউ ছিল না, সেটা কোল বালিশ ছিল। আর তখনই ইউ এর পিছনে লি চলে আসে। আর আমরা তো জানি যে লিয়ানও একটি স্পিরিচুয়াল অফিসার ছিল, যার কারণে তাকেও তো কোনো মানুষ দেখতে পাবে না। তো তখন আমরা দেখতে পাই যে লি যখনই সেখানে চলে আসে, এটা দেখে লিয়ান সেখান থেকে পালিয়ে যায়, আর তাকে পালিয়ে যেতে ইউ সাহায্য করে, কিন্তু ইউ সেখান থেকে পালাতে পারে না। আর ইউ যখন সেখান থেকে চলে যেতে লাগে, আর তখনই একটি ওড়না তার জামার সাথে আটকে যায়, যেটাতে সেই ওড়নাটি তাদের গায়ের উপর এসে পড়ে। তখন তারা একে অন্যের দিকে চেয়ে থাকে। আর কিছুক্ষণ পর ইউ বলে যে দুঃখিত, আমি এটা ইচ্ছে করে করিনি। এই কথা বলে সে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু হঠাৎ তার সামনে লি আবারও চলে আসে।
আর আমরা তখন লি এর হাতে সেই পানিটি দেখতে পাই। আর তখন লি ইউকে বলে যে এটা কি? তখন ইউ বলে যে এটা আমার, এটা আমাকে প্লিজ ফিরিয়ে দাও। আর তখন লি তাকে সেটা ফিরিয়ে দেয় না, বরং সে সেই সকল পানি ফেলে দেয়, যেটা দেখে ইউ অনেক কান্না করতে শুরু করে দেয়। আর তখন আবারও ভূমিকম্প শুরু হয়ে যায়। আর তখন লি সেই পাত্রটি ভেঙে ফেলে, যেটাতে ইয়াও থেমে যায়। আর তখন লি সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার আগে ইউকে বলে যায় সে যেন এখানে আর না আসে। এরপরে আমরা ইউকে দেখতে পাই সে তার মালিককে একটি চিঠি লেখে যে তার কাছে যে পানিটি ছিল সেটা লি ফেলে দিয়েছে। এরপরে তার মালিকও তাকে চিঠি পাঠায়। আর তখন আমরা দেখতে পাই সেই চিঠিতে তার মালিক বলেছিল যে তুমি তো জানো যে লেথে ওয়াটারের জন্য শুধু বিরল ভেষজই নয়, লি বুগুই থেকে 3টি জিনিস প্রয়োজন। তোমাকে সেই পানি বানাতে হলে লি বুগুইয়ের চুল, রক্ত এবং চোখের পানি লাগবে। তখন এই কথা শুনে লিয়ান বলে যে তার কাছ থেকে এগুলো পাওয়া কি খুব কঠিন না? তখন ইউ বলে যে হ্যাঁ। তো এরপরে আমরা লিকে দেখতে পাই। তখন সেখানে একটি মেয়ে আসে আর সে লিকে বলে যে তুমি তো দেখছি সেই আধ্যাত্মিক কর্মকর্তার আসার পর থেকে অনেক বেশি সতর্ক হয়ে গেছো। আর তখন সে লিকে বলে যে তুমি কেন আমাকে ডেকেছো? তখন লি তাকে বলে যে আমি সম্প্রতি এটি খুঁজে পেয়েছি। সমস্ত লোক যারা জিবোফেং এর সাথে আয়নীয় ব্যবসা করেছে তাদের কাঁধে এই ক্রেন ট্যাটুটি ছিল। এটি পরীক্ষা করে দেখো এবং এটির সাথে যাদের সন্ধান রয়েছে, একবার আমরা একজনকে খুঁজে পেলে আমরা জিবোফেং কে খুঁজতে তাকে অনুসরণ করতে পারি। তখন সেই মেয়েটি বলে যে তুমি আমাকে জিজ্ঞাসা না করে বিনোদনকারী মেয়েদেরকে জিজ্ঞাসা করছো না কেন? আর আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম সেন ঝুও ইউয়ে। আমরা তাকে সেন বলে ডাকবো। তারা এমনকি এটাও জানে যে কার কোথায় তিল আছে। আমি তোমার জন্য গুয়াংপিং এর বিখ্যাত বিনোদনকারীদের চিঠি লিখতে পারি এবং 3 দিনের মধ্যে তাদের হুয়াংকাই প্যাভিলিয়নে আমন্ত্রণ জানাতে পারি। তাহলে তাদের জিজ্ঞাসা করা তোমার পক্ষে আরো বেশি সহজ হয়ে যাবে। আর তখন লি তাকে সেটাই করতে বলে। আর এরপরে লি তাকে একটি মেয়ের ছবি দেয়, অর্থাৎ সে ইউ এর ছবি দিয়েছিল। আর সেনকে সেই ছবি দিয়ে লি বলে যে তুমি এই মেয়েটি সকল ইনফরমেশন আমাকে এনে দাও। আর এরপর আমরা লিয়ান আর ইউকে দেখতে পাই। লিয়ান এসে ইউকে বলছিল যে লি এর সাথে দেখা করার একটি বড় সুযোগ পেয়েছি। লি একটি ভোজের আয়োজন করেছে আর যেখানে সে বিখ্যাত বিনোদনকারীদের আমন্ত্রণ জানিয়েছে। তখন লিয়ান ইউকে বলে যে লিয়াং এ প্যাভিলিয়নে টিং ইউ নামের একজন নতুন বিনোদনকারী আছে যার চেহারা কেউ দেখেনি। আমি তোমাকে তার পরিবর্তে সেখানে পাঠাতে পারি। তুমি যদি সেখানে বিনোদনকারী হিসেবে যাও তাহলেই যে তুমি লি এর কাছে যেতে পারবে। প্রথমে তো ইউ এটাতে রাজি হচ্ছিল না, কিন্তু পরে সে রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে সেই দিনটি চলে আসে। তখন আমরা দেখতে পাই যে লি সকল মেয়েদের সাথে পরিচিত হচ্ছিল। আর তখনই সেখানে ইউ এন্ট্রি নেয়। তখন সে সেখানে এসে নাচতে থাকে। আসলে ইউ তো নাচতে পারতো না। আমরা দেখতে পাই যে দূর থেকে লিয়ান জাদু দিয়ে এইসব করাচ্ছিল। আর তখন লিয়ানকে এই সকল কিছু করতে সেন দেখতে পায়। আর তখন সেনকে দেখে লিয়ান সেখান থেকে পালিয়ে যায়, যেটাতে ইউ সেখান থেকে পড়ে যায়। তখন লি ইউকে বলে যে তুমি আবার এসেছো এখানে? আর তখন ইউ লিকে বলে যে আমার নাম থিং ইউন, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর তখন লি তাকে বলে যে তুমি একজন বিনোদনকারী? আর তখন ইউ বলে যে আমি আজ বিনোদনকারী। তখন লি তাদের সবাইকে জিবোফেং এর ছবি দেখায় আর তাদেরকে বলে যে এর নাম হলো জিবোফেং আর সে গতবার আমার জীবন বাঁচিয়েছিল। তোমাদের মধ্যে কেউ যদি তাকে দেখে থাকো তাহলে দয়া করে আমাকে জানাবে। তখন লি তাদেরকে সেই ট্যাটুও দেখায় আর তাদেরকে বলে যে তোমরা যদি এই ট্যাটু কোথাও দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো। আর তখন সেখান থেকে একটি মেয়ে লিকে বলে যে আমি এই ট্যাটুটি দেখেছি। আর তখন লি বলে যে ঠিক আছে, তুমি এখানে থাকো আর বাকি সবাই চলে যাও। আর তখন সবাই চলে যায়, কিন্তু ইউ যায় না। আর তখন ইউ লিকে বলে যে আমিও সেই ট্যাটু দেখেছি, তাহলে কি আমি এখন তোমার সাথে একান্তে কথা বলতে পারি? তখন লি বলে যে না, তুমি পারো না। আর তখন ইউ বলে যে আমি সেই জিবোফেং ওই লোকটিকেও দেখেছি। আর এই কথা শুনে লি অনেক অবাক হয়ে যায় আর তখন সে তার সাথে একা কথা বলতে রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই যে লি আর ইউ একসাথে কথা বলে। আর তখন লি ইউকে বলে যে এর আগে আমাকে ভুয়া তথ্য দিয়েছিল সে তার জিভ হারিয়েছে। তখন লি বলে যে তুমি কি ভয় পেলে নাকি? তখন ইউ বলে যে না, একদমই ভয় পাইনি, আমি সেই লোকটিকে চিনি। আর তখন লি বলে যে তাহলে আমাকে বলো। আর তখন ইউ বলে যে যদি আমি তোমাকে এই কথা বলি তাহলে তার বদলে আমি কি পাবো? তখন লি বলে যে তুমি কি চাও? আর তখন আমরা দেখতে পাই যে ইউ তাকে অনেকগুলো কথা বলে আর কথা বলতে বলতে সে তাকে জড়িয়ে ধরে। আর তখন তার হাতের ভেতর থেকে সে একটি কেচি বের করে আর সে তার চুল কাটে, যেটা লি বুঝতে পারে। আর তখন লি তার হাত থেকে কেচিটি কেড়ে নেয় আর তাকে বলে যে তুমি চুপি চুপি আমার চুল কাটলে কেন? আর তখন লি বলে যে তোমাকে কে পাঠিয়েছে? তখন ইউ বলে যে আমাকে কেউ পাঠায়নি, আমি শুধুমাত্র তোমার অনুগ্রহ ফেরাতে তোমার চুল কেটেছি। এটা বলা হয় যে যদি একজনের চুল টাউন গড টেম্পলে সমাহিত করা হয় তবে এর মালিককে সর্বদা নিরাপদ থাকার জন্য প্রার্থনা করা যেতে পারে।
আর তখন লি ইউকে বলে যে যদি তুমি জি বোফেং এর সম্পর্কে আমাকে মিথ্যা বলার চেষ্টা করো তাহলে আমি তোমাকে হত্যা করব। তখন ইউ বলে যে আমি দুঃখিত, কারণ আমি তাকে দেখিনি, কিন্তু আমি যদি তাকে পরে দেখি তাহলে আমি তোমাকে আবার দেখতে পাবো। তো তখন লি তাকে বলে যে যখন তুমি তাকে খুঁজে পাবে তখন। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা ইউকে দেখতে পাই সে অনেকগুলো বই পড়ছিল আর সে জি বোফেং এর সম্পর্কে তথ্য খুঁজছিল। আর তখন সেখানে লিয়ান চলে আসে। আর তখন লিয়ানকে দেখে ইউ বলে যে তুমি আবারও আমাকে একা রেখে চলে গিয়েছিলে কেন? আর তখন লিয়ান বলে যে কারণ আমার একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, সে আমার একজন পুরাতন বন্ধু ছিল। তখন লিয়ান ইউকে জিজ্ঞাসা করে যে তুমি কি খুঁজছো? তখন ইউ লিয়ানকে বলে যে লি একজন ব্যক্তিকে খুঁজছে যার নাম জি বোফেং। আমি লি এর চুল পেয়েছি, আর আমি যদি এই জি বোফেং কে খুঁজে পাই তাহলে সে আবারও আমার সাথে দেখা করবে, যেটাতে আমি তার রক্ত অথবা চোখের পানি পেতে পারি। এটা শুনে লিয়ান তাকে বলে যে আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলে সে তার সকল বন্ধুদের কাছে চিঠি পাঠায় সেই লোককে খোঁজার জন্য। আর এরপরে তারা বের করে নেয় যে জি বোফেং কোথায় রয়েছে। তখন ইউ তার সাথে দেখা করতে একাই চলে আসে। আর অন্যদিকে আমরা লিকে দেখতে পাই তাকে একটি বিনোদনকারী বলছিল যে গতকাল আপনি যে মেয়ের সাথে দেখা করেছিলেন সে টিংওয়ান ছিল না। আর তখনই তাদের কাছে কেউ একজন চিঠি পাঠায়। আর তখন সেই চিঠিতে লেখা ছিল যে লুওহুয়া শহরের দক্ষিণে ঝোংসেং ইয়ার্ডে জি বোফেং সেখানে রয়েছে। তো অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে জি বোফেং এর সাথে দেখা করতে এসেছিল। আর তখন জি বোফেং ইউকে বলে যে তুমি তোমার হাত দেখাও। আর তখন ইউ বলে যে কি হাত দেখাবো? তখন জি বোফেং বলে যে এটি একটি ক্লিনিক, হয় তুমি চিকিৎসা করাও, না হয় এখান থেকে বের হয়ে যাও। আর যেটাতে ইউ তার হাতটি তার কাছে দেখায়। আর তখন সে তার হাত কেটে দেয়। আর ইউকে বলে যে তোমার নাম মেং ইউ, তুমি 800 বছর আগে লেথ হল দ্বারা নিয়োগ পেয়েছিলে এবং লেডি ডেস্টিনির দাসী হয়েছিলে। তুমি লেথে জল দিয়ে আত্মাদের খাওয়াও, একবার কানলে ভূমিকম্প হয়। আর তখন ইউ বলে যে তুমি আসলে কে? আর তখনই জি বোফেং ইউকে বেঁধে ফেলে। আর তখন ইউ তাকে বলে যে যাই হোক, তুমি কি আগে লিকে বাঁচিয়েছিলে? আমি তার সাথে বেশ পরিচিত, তাহলে তুমি কি তার জন্য আমাকে ছেড়ে দিতে পারবে? আর তখন জি বোফেং বের হয়ে আসে। আর সে ইউকে বলে যে তুমি বলছো আমি লিকে বাঁচিয়েছি? এই কথা বলে সে হাসে। আর সে বলে যে আমি তো তার পরিবারের 30 জনেরও বেশি জনকে মেরেছি। এই কথা বলে সে চাকু বের করে ইউকে ভয় দেখাতে থাকে। তো সে যখন ইউকে কিছু করতে যাবে তখনই সেখানে লি চলে আসে। আর তখন সে এসে জি বোফেং এর সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর এরপরে জি বোফেং একটি আক্রমণ করে, যে আক্রমণটি ইউকে লাগতে যাচ্ছিল তখনই লি এসে তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু যেটাতে সে আহত হয়ে যায়। আর এই সুযোগে জি বোফেং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে লি ইউকে তার বাসায় নিয়ে আসে। আর তখন লি ইউকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। আর তখন ইউ লিকে বলে যে সে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল। তখন লি তাকে বলে যে তুমি চিন্তা করো না, সে তোমাকে মারার আগে আমি তাকেই মেরে ফেলবো। আর তখন লি ইউকে বলে যে জি বোফেং বলল যে তুমি নাকি কাঁদলে ভূমিকম্প হয়। আর তখন ইউ বলে যে তুমি তাহলে লুকিয়ে আমাদের কথা শুনেছো? তখন লি বলে যে আমি পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি এটি শুনতে পাই। আর তখন ইউ চলে যাওয়ার আগে লিকে বলে যে তোমার ঘাট দিয়ে তো রক্ত পড়ছে। তখন লি বলে যে এটা একটা সামান্য ক্ষত, এটাতে কিচ্ছু হবে না। আর তখন ইউ বলে যে জি বোফেং বলেছিল যে তার এই আঘাতে নাকি 3 দিনের মধ্যে কেউ মারা যেতে পারে। তখন লি বলে যে তাহলে তো তোমার হাতেও আঘাত রয়েছে। আর তখন ইউ বলে যে আমি তো আমার বিষাক্ত রক্ত অনেক আগেই চুষে নিয়েছি, কিন্তু তোমার ঘাড়ে সেই বিষাক্ত রক্তটি চুষতে হবে। তখন ইউ বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে চুষতে সাহায্য করছি। এই কথা বলেই সে তার ঘাড়ে রক্ত চুষতে থাকে। তো ইউ এই বাহানা করে লির কাছ থেকে তার রক্তটি নিয়ে নিল। তো এরপর আমরা দেখতে পাই যে সে সেই রক্ত নিয়ে তার বাসায় চলে আসে। তো এরপরে আমরা লিয়ানকে দেখতে পাই, সে যখন তার প্রাসাদে ছিল তখনই সেখানে সেন চলে আসে। আর তখন সেন এসে লিয়ানকে বলে যে তুমি তাহলে এত বছর ধরে এখানে লুকিয়েছিলে। এই কথা বলে সে তার উপর আক্রমণ করে দেয়। আর তাকে বলে যে তুমি আমাকে বিয়ে করতে ফিরে এলে না কেন? আর তখন লিয়ান বলে যে এতদিন পরে এত আগের কথা মনে পড়লো কিভাবে? আর তখন সেন বলে যে তুমি বলবে কিনা? তখন লিয়ান বলে যে দেখো, আমি তখন সামরিক কৃতিত্ব পেয়েছিলাম, তাই আমার অবস্থা বদলে গেছে। আর তখন সেন বলে যে তার মানে আমি তোমার যোগ্য ছিলাম না? তার যখন লড়াই করছিল তখনই সেখানে ইউ চলে আসে। আর তখন ইউকে দেখে সেন লিয়ানকে বলে যে আমি যেহেতু তোমার যোগ্য ছিলাম না, তাহলে এই মেয়েটি এখানে কি করছে? আর তখনই ইউ পাথরের সাথে পিছলে যায়, যেটাতে তার হাত থেকে সেই বাটিটি পড়ে যায় আর লিয়ের সকল রক্তও মাটিতে পড়ে যায়। এরপর আমরা ইউকে দেখতে পাই সে সেই বাটি ধরে বসেছিল। আর তখন সেখানে শ্যান চলে আসে। তো তখন সেন ইউকে বলে যে আমি জানতাম না যে এই বাটিতে থাকা এই রক্তর এত দাম। তুমি কেন আমাকে বলছো না যে এটা কিসের রক্ত? আর তখন ইউ বলে যে আমি সাপটিকে সতর্ক করেছি, তাই এটি আমাকে আর রক্ত দিবে না। এই কথা শুনে সেন বলে যে ও তাহলে এটা সাপের রক্ত, তুমি কি কাউকে বাঁচাতে চাও? আর তখন ইউ বলে যে হ্যাঁ, লেডি ডেস্টিনিকে। আর তখন সেন বলে যে এটা আমার দোষ যেহেতু, তাহলে তুমি অপেক্ষা করো, আমি এটির আরো একটি বাটি এনে দিচ্ছি। এই কথা বলে সে চলে যায়। আর তখন ইউ বলে যে আমি যদি আবারও লিয়ের রক্ত চুষতে যাই তাহলে এবার তো সে আমাকে মেরেই ফেলবে। তো এরপরে লিয়ান ইউর কাছে আসে আর তাকে সে একটি বুদ্ধি দেয়। আর তখন ইউ লিয়ের কাছে আসে আর সে লিউকে বলে যে
তুমি আমার একটি অনুরোধের সাথে একমত হবে কিনা। তখন লি বলে যে বলো। তখন ইউ বলে যে আমি লোকেদের খুঁজতে অনেক ভালো, তাই আমাদের কি একই অবস্থা না। আর তখন লি বলে যে তুমি কি চাও। আর তখন ইউ বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছো আর আমি তোমার বিষাক্ত রক্ত চুষে নিয়েছি, তাই আমরা কি একসাথে আমাদের জীবনের ঝুঁকি নিইনি। তখন ইউ বলে যে তাহলে কি আমরা একসাথে ভাই বোনের শপথ নিতে পারি। আসলে ইউ এটা করেছিল কারণ ভাই বোনের শপথ নিতে হলে তাদের রক্ত লাগবে, আর এই সুযোগে সে লিয়ের রক্ত নিবে। আর তখন লি এটা করতে মানা করে দেয়। আর তখন ইউ লিকে বলে যে তুমি কেন এটা করবে না। আর তখন লি বলে যে কারণ শপথ নেওয়া ভাই বোনেরা সুখ দুঃখ ভাগ করে নিবে এবং সর্বদা একসাথে থাকবে। আর তখন ইউ লিকে বলে যে তুমি মারা গেলে আমি তোমাকে অনুসরণ করব, কিন্তু আমি মারা গেলে তোমার এটা করতে হবে না, ঠিক আছে। তখন লি বলে যে না ঠিক নেই। আর এরপরে ইউ লিকে বলে যে তুমি অনেক ভালো মানুষ। আর তখন লি বলে যে আমি কিভাবে ভালো মানুষ হলাম। আর তখন ইউ বলে যে আমি শুধু তাই মনে করি তুমি আমাকে হত্যা করনি যখন আমরা প্রথম দেখা করেছিলাম। তুমি আমাকে জি বুফিং এর কাছ থেকেও বাঁচিয়েছিলে। তুমি যদি সত্যি রাক্ষস হয়ে থাকো তাহলে কেন তুমি সম্পর্কহীন ব্যক্তির জীবন বাঁচাবে। আর তখন ইউ লিখে বলে যে ঠিক আছে, এটা আমার নিজের ইচ্ছা ছিল, আর যদি তুমি সত্যি শপথকারী ভাই হতে না চাও তাহলে আমি ফিরে যাচ্ছি। আর যদি আমি জি বুফিং এর দ্বারা নিহত হই তাহলে আমাকে সেখানে একাই মরতে দিও, তোমরা কেউ আমাকে পাত্তা দিও না। এই কথা বলে ইউ সেখান থেকে চলে যাচ্ছিল। তখন লি তাকে থামতে বলে আর সে তার কথায় রাজি হয়ে যায়, অর্থাৎ সে তাকে বোন বানাতে রাজি হয়। তখন এই কথা শুনে ইউ অনেক খুশি হয়ে যায়। সে বলে যে তাহলে আমি অনুষ্ঠানের প্রস্তুতি করি। এই কথা বলে ইউ সেখান থেকে চলে যায়। আর তখন লি বলে যে আমি দেখতে চাই যে তুমি কি কি কৌশল করতে পারো। তো এরপর আমরা রাতের সিন দেখতে পাই। আমরা লিকে দেখতে পাই সে 2টি ট্যাবলেট দেখছিল। সে বলে যে এই রক্তের 2 বিটল মুক্তা অবশেষে কাজে আসলো। সে যখন এই কথা বলে তখনই সেখানে সেন চলে আসে। আর তখন লি সেনকে সেই কথাগুলো বলে যে ইউ তার বোন হতে চেয়েছে, আর লিও রাজি হয়ে গিয়েছে কারণ সে দেখতে যাচ্ছিল যে ইউ আসলে কি কি করতে চায়। আর তখন সেন বলে যে আমি জানি যে তুমি অন্যদের সাথে মেলামেশা করতে অনিচ্ছুক, কারণ তুমি মনে করো যে কেউ তোমাকে লেথে জল পান করিয়ে দিবে এবং আধ্যাত্মিক কর্মকর্তারা তোমাকে নিয়ে যাবে, কিন্তু এই সমস্ত বছর তারা আসেনি এবং তুমি সবসময় তো একা থাকতে পারবে না। এখন যেহেতু কেউ তোমার বন্ধু হতে চায় তাহলে তোমাকে তার বন্ধু বানানো উচিত। আর তখন লি বলে যে বন্ধু, আমার কোনো বন্ধুর দরকার নেই। তখন সেন লিকে একটি উদাহরণ দিয়ে বোঝায়। সে তাকে বলে যে দেখো এই একটি চপস্টিক কত সহজেই ভাঙা যায়, কিন্তু যখন এটি দুটো হয়ে যায় তখন তাকে এত সহজে আর ভাঙা যায় না। এই কথা শোনার পরে লি তার হাত থেকে সেই চপস্টিক গুলো নিয়ে নেয় এবং সে খুব সহজে 2টা চপস্টিক একসাথে ভেঙে ফেলে। আর তখন লি বলে যে 2টা চপস্টিক আমি একসাথে ভাঙতে পারি। এটি দেখে সেন আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছিল। এরপর আমরা দেখতে পাই ইউ রেডি হয়ে চলে আসে লিয়ের বোন হওয়ার জন্য। তখন ইউকে এমন ড্রেস পরে থাকতে দেখে লি তাকে বলে যে তুমি এরকম বিয়ের মতো ড্রেস পরছো কেন। তখন ইউ বলে যে আজকে যেহেতু উৎসবের দিন তাহলে আমার এরকম একটা ড্রেস পরা উচিত না। তখন তারা তাদের সেই নিয়মগুলো করতে শুরু করে দেয়। তো সকল নিয়ম করার পরে এখন তাদের রক্ত দেওয়ার পালা। আর যখন তাদের রক্ত দেওয়ার পালা সে তখন ইউ তার হাতটি অনেক বেশি কেটে ফেলে। আর তখন লি এটা দেখে বলে যে তোমার এটা রক্ত না রক্তের আচার, তুমি এত বেশি হাত কাটলে কেন, একটু কাটলেই তো হতো। তো এরপরে যখন লি হাত কেটে রক্ত দিতে যাবে তখন ইউ সেই বাটিটি চেঞ্জ করে দেয় এবং সে তার বাটি দিয়ে দেয়। সে বলে যে তার রক্ত যেন সে তার এই বাটিতে দেয়। আর তখন এটাতে লি ইউকে একটু সন্দেহ করে, কিন্তু তবুও সে রক্ত দিয়ে দেয়। তো তখন সেন বলে যে এখন তোমাদের রক্ত পান করার সময়। আর তখন এটা শুনে ইউ তো অনেক অবাক হয়ে যায়। সে বলে যে এই রক্ত আমাদের পান করতে হবে। তখন সেন বলে যে হ্যাঁ, তোমরা এটি পান করলেই একে অপরের ভাই বোন হবে। আর তখন লি তার রক্ত পান করতে যাবে তখন ইউ তাকে বাধা দেয়। আর সে বলে যে তুমি আমার রক্ত খাও আর আমি তোমার রক্ত খাবো। এই কথা বলে সে রক্ত চেঞ্জ করে নেয়। আর তখন এটা দেখে লিয়ের আরো সন্দেহ হয়, কিন্তু তবুও সে তার রক্ত খেয়ে নেয়। আর যখন ইউ এর রক্ত খাওয়ার পালা আসে তখন সে বলে যে তার পেট ভর্তি, তাই সে এখন রক্ত খাবে না, পরে খাবে। এই কথা বলে সে রক্ত নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই লি তার গলায় তরোয়ার ধরে আর তাকে থামতে বলে। আর তখন লি ইউকে জিজ্ঞাসা করে যে তুমি আমার রক্ত নিয়ে চলে যাচ্ছ কেন। তখন ইউ বলে যে কোথায় রক্ত, কোন রক্ত। আর তখন লি বলে যে তুমি কি আমার ক্ষত চুষে এবং আমার রক্ত নিয়ে আমার কাছে যাওয়ার চেষ্টা করোনি। আর তখন লি ইউ এর কাছ থেকে তার বাটিটি নিয়ে নেয়। আর তখন সে ইউকে বলে যে তুমি যদি আমাকে না বলো তাহলে আমি এই বাটিটি ফেলে দিব। আর তখন ইউ নিজেকে বাঁচাতে এসে মিথ্যা কথা বলে। সে বলে যে আমার শরীর অনেক দুর্বল, তাই আমার একজন শক্তিশালী মানুষের রক্তের প্রয়োজন, এটি খেলে আমার শরীর অনেক ঠিক হয়ে যাবে, কিন্তু আমি তোমার দিব্য বোনও হতে চাই। আর তখন লি বলে যে তোমাকে দেখে তো দুর্বল মনে হচ্ছে না। আর তখনই ইউ দুর্বল হওয়ার অ্যাক্টিং করা শুরু করে দেয়। আর সে বলে যে আমি তো মরেই যাচ্ছি। আর তখনই লি ইউ এর হাতে সেই চিহ্নটি দেখতে পায় আর সে তাকে জিজ্ঞেস করে যে এটা কি। তখন ইউ তাকে বলে যে এটা আমার জীবনের ফুল, এটা আমার বাহুতে দেখা যাচ্ছে কারণ আমি খুব দুর্বল। এই ফুল যদি একবার হারিয়ে যায় তাহলে আমার জীবনও চলে যাবে।
তাই তুমি কি আমাকে সেই রক্তটি দিতে পারবে? তো তখন আমরা দেখতে পাই যে লি সেই রক্তের মধ্যে একটি পিল মিশিয়ে দেয় এবং সে ইউকে তখনই সেটা খেতে বলে। আর তখন ইউ আর কোনো উপায় না পেয়ে সে সেটা মুখে নিয়ে নেয়, কিন্তু সে সেটা গিলে না। আর তখন সে সেখান থেকে চলে আসে। আর যখন ইউ সেখান থেকে চলে যায় তখন লি বলে যে সে যেহেতু আমার সেই পিলটি খেয়েছে, যার জন্য আমি তাকে যখন তখন পর্যবেক্ষণ করতে পারবো। অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে তাড়াতাড়ি করে এসে একটি বাটিতে তার সেই রক্তগুলো ঢেলে দেয়। আর তখন সে সেই পিলটি গিলে ফেলে। আর তখন সে বলে যে আমার মনে হলো আমি কিছু গিলে ফেললাম। আর তখন ইউ লিয়ানকে বলে যে যদিও আমি তার রক্ত পেয়েছি, কিন্তু লি এখন আমাকে সন্দেহ করছে, যার কারণে তার চোখের পানি পাওয়া তো এখন অনেক কঠিন হয়ে গেল। তো এখন তাদের কাছে দুইটি জিনিস ছিল, এখন শুধুমাত্র আর একটি জিনিসই বাকি ছিল, তার চোখের পানি। আর তখন ইউ লিয়ানকে বলে যে তোমার সাথে শ্যানের কি সম্পর্ক? আর তখন লিয়ান বলে যে আমরা শুধু বন্ধু মাত্র। আর তখন ইউ বলে যে তোমার বন্ধুকে আমাদের সাহায্য করতে বলতে পারবে? অন্যদিকে আমরা জি বুফেংকে দেখতে পাই। তার সৈন্য এসে তাকে বলে যে তারা জানতে পেরেছে যে ইউ এখন ওয়াংপিং এর টাউন গড টেম্পলে বসবাস করে। তো তখন সে একটি মেয়ের সাথে কথা বলতে থাকে। আর আমরা দেখতে পাই তারা আরো একটি নতুন পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে আমরা লিয়ানকে দেখতে পাই, তার কাছে আবারও শ্যান এসেছিল। আর শ্যান থেকে আবারও জিজ্ঞাসা করে যে সে কেন তাকে বিয়ে করতে আসলো না। তো তখন লিয়ান তাকে বলে যে আমাদের সম্পর্কের কথা এখন বাদ দিই আমরা, আমাকে তুমি আগে বলো যে তুমি কি এটা জানো যে লিকে কিভাবে কাঁদানো যায়? আর তখন সে লিয়ানকে বলে যে তুমি আগে আমাকে 100 টেল রূপা দাও। তখন লিয়ান বলে যে তুমি কি আমাকে ছিনতাই করছো নাকি? আর তখন লিয়ান ইউ এর কাছ থেকে টাকা চায়। আর তখন ইউ বলে যে আমার কাছে তো কোনো টাকা নেই। আর তখন লিয়ান বলে যে তাহলে টাউন গডের মানি নাও। আর তখন শ্যান বলে যে তোমার লজ্জা করে না যে তুমি টাউন গডের টাকা দিচ্ছ? এই কথা বলে সে লিয়ানের হাত নামাতে যায়, কিন্তু তখনই সে দেখে যে তার হাত লিয়ানের শরীরের মধ্যে দিয়ে চলে যায়, অর্থাৎ সে তাকে টাচ করতে পারে না। আর তখন শ্যান বলে যে লিয়ান আমি তোমাকে টাচ করতে পারছি না কেন? আর তখন লিয়ান তাকে কিছু বলতে চায় না, কিন্তু তখনই সেন তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু দেখে যে সে তার শরীরের ভিতর দিয়ে চলে আসে। আর তখন সে লিয়ানকে বলে যে তুমি কি আমাদের বিয়ের আগে যুদ্ধ করতে যাওনি? তুমি কিভাবে একটি শহরের ঈশ্বর হয়ে উঠলে? আসলে লিয়ানের সেনকে বিয়ে করার কথা ছিল, কিন্তু তাদের বিয়ের আগে যুদ্ধ শুরু হয়ে যায়। আর সেই যুদ্ধে লিয়ান যোগ দিয়েছিল, কিন্তু সেই যুদ্ধে সে মারা যায়। আর মারা যাওয়ার পরে সে একটি স্পিরিচুয়াল অফিসার হয়ে যায়। আর সেন কিন্তু মানুষ ছিল, তারপরেও সে তাকে দেখতে পেত শুধুমাত্র তার ইন ইয়াং চোখের জন্য। এই ইন ইয়াং চোখ জারি রয়েছে সেই তাকে দেখতে পাবে। আর তখন সেন বলে যে লি লেথে ওয়াটার পান করেনি, তাই তোমরা তাকে ধরতে এসেছো। আর তখন সেন এটাও বুঝতে পারে যে তারা দুইজনই স্পিরিচুয়াল অফিসার। আর তখন সেন বলে যে আমি লি বুগিকে সকল কথা বলে দিব। এই কথা বলে সে চলে যাচ্ছিল, তখন লিয়ান তাকে জাদু করে বেঁধে ফেলে। আর আমরা দেখতে পাই তারা সেনকে বেঁধে ফেলে। আর তখন লিয়ান সেনকে বলে যে আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু এর আগে আমার কোনো পছন্দ ছিল না, শুধুমাত্র তোমার যত্ন নেওয়া ছাড়া। আমি একজন সাধারণ মানুষই ছিলাম, তারপরে যুদ্ধে গেলাম, এরপরে আমি কেবল তোমাকে উপেক্ষা করতে পারি। তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি একজন আধ্যাত্মিক কর্মকর্তা এবং তুমি এখনো কিং চুয়ানে আছো, কিন্তু আমি অন্য জগতে আছি। তাই যদি আমি তোমার কাছে যাই তবে আমি কেবল তোমার জন্য বিপর্যয়ই আনতে পারি। অতএব তোমার যা প্রয়োজন তা হলো এমন একজন মানুষ যার সাথে তুমি তোমার জীবন কাটাতে দেখতে এবং স্পর্শ করতে পারো। আসলে আমি এখন এত কঠোর পরিশ্রম করছি যাতে আমি তোমার সাথে থাকতে পারি এবং আমাদের ভালোবাসা নিয়ে যেতে পারি। তো সে যখন এই কথাগুলো বলছিল তখনই সেনের চোখ দিয়ে পানি পড়ছিল। আর তখনই লিয়ান ইউকে ইশারা করে, আর তখন ইউ সেখানে তাড়াতাড়ি করে চলে আসে। আর তখন সে সেনের চোখের পানি সংরক্ষণ করে এবং সে তার রক্ত নেয় এবং তার চুলও নেয়। আসলে তারা সেনের কিছু মেমোরি রিমুভ করতে চাচ্ছিল। তো এরপরে তারা বাহিরে এসে স্যুপ বানাচ্ছিল। তো তারা যখন স্যুপ বানাচ্ছিল তখনই কিছু ডেমন এসে তাদের উপর আক্রমণ করে। আর তখন তাদের সাথে লিয়ান ফাইট করতে থাকে। আর তখন লিয়ান এসে ইউকে বলে যে তারা তোমাকে হত্যা করতে এসেছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর তখন ইউ বলে যে তোমার কি হবে? তখন লিয়ান বলে যে তারা আমাকে দেখতে পাচ্ছে না, তুমি চিন্তা করো না। আর তখন তারা এসে সেনকেও খুলে দেয়, যেটাতে সেন এসে তাদের সাথে ফাইট করতে থাকে। কিন্তু হঠাৎই তারা সেনের চোখে কিছু পাউডার দিয়ে দেয়, যেটাতে সে আর মারপিট করতে পারে না। আর তারা যখন একেবারে সেনকে মারতে যাবে তখন ইউ তার সামনে চলে আসে আর সে তাকে বাঁচায়, কিন্তু তখন তারা ইউকেও আঘাত করে। আর তারা যখন একেবারে ইউকে মারতে যাবে তখনই আমরা দেখতে পাই যে সেখানে লি চলে আসে। আর তখন লি সবাইকে মেরে ফেলে। তো এরপরে ইউ সেনের সেবা করছিল। আর তখন সে ইউকে বলে যে তোমার আঘাত কেমন? এই কথা বলে সে ইউ এর হাত ধরে। আর তখন সে ইউকে বলে যে আমি তোমাকে টাচ করতে পারছি কিভাবে? তুমি কি আধ্যাত্মিক কর্মকর্তা নও? আর তখন ইউ মনে মনে বলে যে আমাকে ক্ষমা করবে, আমার একটা কাজ আছে যার কারণে আমি তোমাকে সত্যটা বলতে পারবো না। আর তখন ইউ সেনকে বলে যে অবশ্যই আমি একজন আধ্যাত্মিক কর্মকর্তা নই, আমি একজন সাধারণ মানুষ। তো তারা যখন কথা বলছিল তখনই লি সেখানে এসে ইউকে ডাকে।
আর এরপরে আমরা জানতে পারি যে নায়িকাকে যে সৈন্যরা আক্রমণ করেছিল তারা জি বোফেং এর সৈন্য ছিল। আর তখন লি ইউকে বলে যে সে আর এখন এই শহরে থাকতে পারবে না। আর তখন ইউ বলে যে আমি এখান থেকে যেতে পারবো না। আর তখন লি বলে যে এই শহর কি তোমার জীবনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ? আর তখন লি ইউকে বলে যে সে যেন তার কোনো আত্মীয়র কাছে গিয়ে আশ্রয় নেয়। আর তখন লি তাকে বলে যে তোমার কি কোনো আত্মীয় আছে? তখন ইউ বলে যে হ্যাঁ আছে তো, আমার একটি ভাই আছে। আর তখন লি ইউকে বলে যে তুমি তোমার ভাইয়ের কাছে গিয়ে আশ্রয় নাও। আর তখন ইউ একটু সামনে যায়, তারপর সে দৌড়ে এসে লিকে বলে যে এই তো আমার ভাই, আমাকে এখন আশ্রয় দাও। আর এটি দেখে লি অনেক অবাক হয়ে যায়, সে বলে যে কি আমি? আর তখন ইউ বলে যে তুমি কি ভুলে গেছো যে আমরা একসাথে ভাই বোন হওয়ার শপথ গ্রহণ করেছিলাম? আর তখন ইউ অনেক অভিনয় করতে থাকে যেটাতে লি যেন তার কাছে তাকে থাকতে দেয়। আর শেষমেশ লি রাজি হয়ে যায়, সে ইউকে তার সাথে থাকতে দিবে। আর তখন ইউ মনে মনে বলে যে যেহেতু আমি তার সাথে থাকবো তাহলে ওই জায়গায় তার কান্না পাওয়াটা খুব সহজ হবে। আর তখন লি ইউকে বলে যে আমি তোমাকে প্রথমে সতর্ক করছি, যদি তুমি অযৌক্তিক কিছু করো তবে আমি তোমাকে তাড়িয়ে দিব। তো এরপরে আমরা লিয়েনকে দেখতে পাই, সে ইউকে বলছিল যে আমি লিকে কাঁদানোর জন্য কিছু আইটেম প্রস্তুত করেছি, এতে আছে পেঁয়াজ, আর্টেমিসিয়া, আর্গি ও গোলমরিচ। আমি নিশ্চিত যে এগুলো দিলে তার চোখ থেকে পানি বের হবে। তো এরপরে আমরা দেখতে পাই ইউ তার হাতে সেই ফুলটি লক্ষ্য করে, সে দেখে যে সেই ফুলটির আরো একটি পাপড়ি পড়ে গিয়েছিল, তার মানে তার সময় আরো কমে গেল। অন্যদিকে আমরা সেনকে দেখতে পাই, সে লিকে বলছিল যে তুমি কেন ইউকে তোমার কাছে থাকতে দিলে? তুমি কি তাকে জি বোফেং কে প্রলুব্ধ করার জন্য ব্যবহার করতে চাও নাকি? তখন লি বলে যে সে যেহেতু জি বোফেং এর গোপন জেনেছে, যার কারণে সে অবশ্যই তার পিছু আসবে। আর সৌভাগ্যক্রমে ইউ যেহেতু আমার সেই ট্যাবলেটটি খেয়েছে, যেটার জন্য আমি যে কোনো সময় তার হদিস জানতে পারি, কিন্তু সেই মেয়েটি আমার কাছে আসার কারণ আমি এখনো জানতে পারলাম না। তখন সেন বলে যে এটা হতে পারে সে কোনো কারণের জন্য তোমার কাছাকাছি আসছে, বা এটাও হতে পারে সে শুধু তোমাকে ভালোবাসে। তো এরপর আমরা দেখতে পাই সেন ইউকে নিয়ে তার রুমে চলে আসে, আর ইউ এটি দেখে অনেক খুশি হয় যে লি তার জন্য একটি রুমও তৈরি করে দিয়েছিল। আর তখন সেন ইউকে বলে যে তুমি এখানে সকল কিছু ইউজ করতে পারো, আর তোমার জন্য এখানে অনেক টাকা পয়সাও রাখা হয়েছে, আর তুমি চাইলে দাসীদেরও আদেশ দিতে পারো। আর তোমার পাশের রুমেই লিয়ের রুম, তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি তাকে কল করতে পারো। তো এরপরে সেন ইউকে সেই প্রাসাদের আরো অন্যান্য রুম গুলো দেখাতে থাকে। তো এরপরে সেন যখন ইউকে একটি রুমে নিয়ে আসে, তখন ইউ সেখানে অনেকগুলো ট্র্যাপ দেখতে পায়। আর তখন সেখানে লি চলে আসে, আর লি এসে ইউকে বলে যে এই ট্র্যাপ গুলো আধ্যাত্মিক কর্মকর্তাদের জন্য লাগানো হয়েছে, যদি কোনো আধ্যাত্মিক কর্মকর্তা এই রুমে পা দেয় তাহলে তারা আর এখান থেকে বের হতে পারবে না। তো এরপরে আমরা দেখতে পাই লি যখন গোসল দিচ্ছিল তখন সেখানে ইউ চলে আসে, আর সে সেই আইটেম গুলো নিয়ে এসেছিল। আর তখন সে লিকে বলে যে তুমি কি একটি ভেষজ গোসল দিতে চাও? এই কথা বলে সে তার পানিতে পেঁয়াজ সেটাতে থাকে। আসলে ইউ এমনটা করছিল যেটাতে লিয়ের চোখ দিয়ে যেন পানি বের হয়। আর তখন লি তাকে বলে যে তুমি এগুলো কি করছো, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আর তখন ইউ বলে যে তোমার গুড লাক হবে যদি আমি এই পেঁয়াজটি ঢেলে দিই। আর তখনই লি ইউকে একদম তার কাছে টেনে নেয়, আর তাকে বলে যে তুমি এটা কি করতে যাচ্ছ? তুমি কি চাচ্ছ যে তুমিও আমার সাথে গোসল করবে? তাহলে তুমিও আমার সাথে গোসল করো। আর তখন এই কথা শুনে ইউ তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন ইউ চলে যাওয়ার পরে লি ভাবে যে এই মেয়েটি কি করতে চাচ্ছিল, আর সে এখানে পেঁয়াজ কেন দিচ্ছিল, কি আজব মেয়ে। তো এরপরে গোসল শেষে যখন লি তার রুমে আসে তখন সেখানে ইউ কিছু খড়ি জ্বালিয়ে নিয়ে চলে আসে। আর তখন ইউ বলে যে এখানে অনেক মশা যায়, কারণ আমি এটি জ্বালিয়ে এনেছি, আর এটাতে মশাগুলো পালিয়ে যাবে। আসলে এখানে ইউ এমন জড়িবুটি জ্বালিয়ে এনেছিল যেটাতে মানুষের চোখ দিয়ে পানি পড়বে। আর তখন সে লিয়ের চারপাশে এইভাবে ঘুরতে থাকে। আর তখন লি বলে যে আচ্ছা তোমার কি হয়ে গেছে, মশা কি চলে গিয়েছে, তাহলে তুমি এখন এখান থেকে যেতে পারো। আর তখন লি অনেক রেগে যায়, আর সে অনেক রেগে গিয়ে ইউকে সেখান থেকে চলে যেতে বলে। আর যখন ইউ সেখান থেকে চলে যাচ্ছিল তখন লি তাকে থামায়, আর তাকে বলে যে তুমি চাইলে সেটি এখানে রেখেও যেতে পারো, আর যদি তোমার এত শখ হয় তাহলে তুমি এটা তো রাখতে পারো, তার সাথে তুমি নিজেও দাঁড়িয়ে থাকতে পারো। তো এরপরে আমরা সকালের দৃশ্য দেখতে পাই, লি যখন ঘুম থেকে ওঠে তখন সে ইউকে সেখানেই শুয়ে থাকতে দেখতে পায়। আর কিছুক্ষণ পরে তার মনে পড়ে যে সে নিজেই তো তাকে সেখানে থাকতে বলেছিল। আর তখন লি ইউ এর কাছে তার চুল দেখতে পায়, আর এটি দেখে লি বলে যে সে সত্যি আমার চুল এখনো বহন করছে। আর তখন লি এর সেনের কথা মনে পড়ে, যে সেন তাকে বলেছিল যে ইউ তাকে হয়তো বা পছন্দ করে। আর এই কথা ভেবে লি ইউ এর দিকে তাকায় আর স্মাইল করে। তো লি এর চোখ থেকে পানি বের করা ইউ এর জন্য অনেক কঠিন হয়ে পড়ছিল। সে ভাবতে থাকে যে কিভাবে লি এর কাছ থেকে সে তার চোখের পানি পাবে। সে লিকে ইমোশনাল গল্প শোনাবে যেটাতে সে যেন কান্না করে। তো এরপরে ইউ লিকে বলে যে সে গুয়াংপিং এ চা বাড়িতে যাবে, সে আসলে সেটি ঘুরে দেখতে চায়। এই কথা বলার পরে লি তো যেতে চাচ্ছিল না, কিন্তু এরপরে সে রাজি হয়ে যায়। আসলে এই প্রথমবার লি কোনো মেয়ের এত কথা শুনছিল। আর এরপরে তারা একটি হোটেলে আসে। তো তারা যখন খাবার খাচ্ছিল তখনই সেখানে একটি লোক গল্প বলছিল। আসলে এই গল্প শোনার জন্য তো ইউ লিকে সেখানে নিয়ে এসেছিল। তো আমরা দেখতে পাই সেই লোক এবার লি এর বিষয়ে গল্প বলছিল। সেই লোকটি বলে সেই ডেমনটি অনেক বেশি বিপজ্জনক।
সে অনেক লোককে মেরেছে, আর যখন থেকে তার মা বাপের মৃত্যু হয়েছে তখন থেকে সে অনেক বেশি নিষ্ঠুর হয়ে গেছে, আর সে মন থেকে অনেক বেশি নিষ্ঠুর, সে যে কাউকে মেরে ফেলে। সেই লোকটি এই গল্পটি বলতে শুরু করে আর লি বুগুয়ে সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। আর তখন সেখানে বসে থাকা অন্যান্য লোক বলে যে এই ডেমনটি কত খারাপ, তার তো মরে যাওয়া উচিত। আর তখন এগুলো কথা শুনে ইউ অনেক রেগে যায়। সে তাদেরকে বলে যে যদি তোমরা লি বুগুয়ে সম্পর্কে কিছু জানো না তাহলে তোমরা তার সম্পর্কে বলছো কেন, আর আসলে তোমরা তার বিষয়ে কি জানো যে এমন কথা বলছো, আর তোমরা মানুষের শোনা কথা এত বিশ্বাস করো কেন। আর তাদের এই কথা শুনতে শুনতে একটা পর্যায়ে লিও অনেক রেগে যায়, আর এরপরে সে তাদেরকে মারতে থাকে। আর তখন সেখানে থাকা সকল লোক চলে যায়। তো এরপরে হোটেলের বাইরে এসে লি ইউকে বলে যে তুমি তখন আমার হয়ে কথা বলছিলে কেন। আর তখন লি বলে যে কারণ তারা তোমার বিষয়ে ভুল বলছিল, আমি জানি যে তুমি এমন মানুষ নও। তখন লি বলে যে তুমি মনে করো না যে তুমি আমাকে চিনো। আর তখন ইউ বলে যে আমি তোমাকে অনেক বেশি চিনি, তুমি যতটুকু মনে করো তার থেকেও বেশি। আর এরপরে ইউ লিয়ের সাথে তার ছোটবেলার কাহিনী বলতে থাকে। সে তাকে বলে যে আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক বেশি কাঁদতাম, আর আমি যখন কাঁদতাম তখন আমার চারপাশের বিল্ডিং গুলো ভেঙে যেত, আমি যদি তোমার মতো উদাসীন হতে পারতাম। সে যখন এই কথা বলে তখন লি বলে যে আসলে তুমি কাঁদো কারণ তুমি কিছু লোকের যত্ন নাও। তখন ইউ লিকে বলে যে তোমার যত্ন নেওয়ার মতো কেউ কি নেই। তখন লি বলে যে আমি যত্নের অনুভূতি ভুলে গিয়েছি। তখন ইউ বলে যে তাহলে মন খারাপ হলে কি কষ্ট হয়, এটা ব্যথা করে না। তখন লি বলে যে আমার হৃদয় কোনোদিন আঘাত করে না এবং আমি চোখে জল ফেলি না। তো তারা যখন কথা বলছিল তখন ইউ কিছু লণ্ঠন দেখতে পায়, যেটাতে সে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। তো তখন সে এটা দেখে উইশ করতে থাকে, আর তখন তার দিকে লি চেয়েছিল। এরপরে তারাও একটি লণ্ঠন কিনে, আর এরপরে ইউ লিকে তার মনের ইচ্ছা বলতে বলে। এরপরে তারা দুজনে নিজেদের প্রার্থনা করে, আর এরপরে তারা সেই লণ্ঠনটি উড়িয়ে দেয়। এখন এখানে তো লিয়ে মনে হচ্ছিল যে ইউ হয়তোবা তাকে পছন্দ করে, যার কারণে সে তার সাথে এমন করছে, কিন্তু আসলে ইউ তো তাকে পছন্দই করে না, সে তো শুধুমাত্র তার মিশন কমপ্লিট করার জন্য এগুলো করছিল। যখন লি এটা জানতে পারবে যে ইউ তাকে কোনো পছন্দই করে না, তখন হয়তোবা সে অনেক বড় একটা ধাক্কা পাবে। আর তখন ইউ মনে মনে বলে যে আমি জানি যে তোমার একটি করুণ অতীত আছে, আর আমি যদি তোমাকে সেই সম্পর্কে মনে করিয়ে দিই তাহলে কি তুমি কাঁদবে। তো এর পরবর্তী সকালে আমরা দেখতে পাই লি যখন তার চোখ খুলে তখন সে তার সামনে ইউকে দেখতে পায়। আর তখন লি ইউকে বলে যে এখন কি সময়, আর তখন ইউ বলে যে এখন দুপুর হয়ে গেছে। এটা শুনে তো লি অনেক অবাক হয়ে যায়, সে তাড়াতাড়ি করে উঠে পড়ে। আর সে যখন তার জামা পরতে যায় তখন সে দেখে যে তার আলমারিতে কোনো কাপড় ছিল না। আর সে যখন এটা ইউকে জিজ্ঞাসা করে তখন ইউ বলে যে সে তার সকল জামা কাপড় ধুয়ে দিয়েছে। এরপরে ইউ লিকে বাহিরে নিয়ে আসে, আর তখন লি ইউকে বলে যে তুমি এই কাজ করেছো কেন। আর তখন ইউ লিকে বলে যে তুমি সবসময় এত রাগ করো কেন, এত রাগ করা কারো পক্ষে ভালো না। এই কথা বলে ইউ তার একটি জামা নামাতে যায়, কিন্তু সে হাতে পাচ্ছিল না। আর তখন সে লিয়ের কাছে সাহায্য চায়, যেটাতে লি তাকে তার কাঁধে তুলে নেয়, আর যেটাতে সে সকল জামা কাপড় নামিয়ে নেয়। আর সে যখন তাকে নামিয়ে দেয় তখনই তার পা একটি বালতির সাথে লাগে, যেটাতে তারা পড়ে যায়। তখন তারা একে অন্যের অনেক কাছে চলে আসে, আর তারা একে অন্যকে দেখতে থাকে। আমরা দেখতে পাই যে ইউ লিয়ের জন্য নতুন কাপড় কিনে আনে, আর সে লিকে বলে যে তুমি তো সবসময় সাদা বা কালো কাপড় পরো, আমি তোমার জন্য নতুন কাপড় এনেছি। আর তখন লি বলে যে আমার এই রংটি ভালো লাগেনি। তখন ইউ বলে যে তুমি সবসময় কালো রঙের কাপড় পরো, আর এটা তোমার জীবনের জন্য অশুভ। তুমি কি তোমার জীবনে রঙিন কাপড় পরতে চাও না? তুমি রঙিন কাপড় পরে তোমার জীবনকেও রঙিন করতে পারো। তো অবশেষে লি রাজি হয়ে যায়। তার অনেক ঠান্ডাও লেগে গিয়েছিল। তো যখন লি সেই জামাটি পরে আসে, আর তখন ইউ তাকে বলে যে তোমাকে অনেক সুন্দর লাগছে। এরপর আমরা ইউকে দেখতে পাই সে বাজারে মার্কেট করতে এসেছিল, আর তখন সেখানে সে আধ্যাত্মিক কর্মকর্তাদের দেখতে পায়, যেটাতে সে তাদের পিছু করে। আর যখন সে তাদের পিছু করে তখনই সে দেখে যে সেই দুইটি লোক আসলে আধ্যাত্মিক কর্মকর্তা ছিল না, বরং তারা জি বোফেং এর সৈন্য ছিল। আর তখন সেই দুইটি সৈন্য যখন ইউকে ধরতে যাবে তখনই সেখানে লি চলে আসে, আর তখন লি তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর তখন লি ইউকে বলে যে তুমি অচেনা লোকদের পিছু করলে কেন। আর তখন ইউ বলে যে আমি ভেবেছিলাম তারা আধ্যাত্মিক কর্মকর্তা, আর আমি মনে করছিলাম তারা তোমাকে ধরতে এসেছে। তখন লি বলে যে তুমি তাহলে আমাকে রক্ষা করতে চেয়েছিলে। তখন ইউ বলে যে হ্যাঁ। অন্যদিকে আমরা জি বোফেংকে দেখতে পাই, তার সৈন্য এসে তাকে খবর দিচ্ছিল যে তারা ইউকে মারতে পারেনি কারণ লি তাকে বাঁচিয়েছে। তখন জি বোফেং তার সৈন্যকে মেরে ফেলে, আর তখনই তার আয়নাতে সেই মেয়েটি চলে আসে। মেয়েটি তাকে বলে যে আমার কি তোমার সাহায্যের প্রয়োজন আছে। তখন জি বোফ্যাং বলে যে না, আমার তোমার সাহায্য দরকার নেই। আর সেই মেয়েটি একটি আধ্যাত্মিক কর্মকর্তা, তার মানে লি তো সবসময় তার পাশে থাকবে না। আর তখন সেই মেয়েটি বলে যে যদি সেই মেয়েটি তার সাথে সবসময় থাকে তাহলে আমরা শীঘ্রই লি বুগুইকে লেথে পানি পান করাতে পারবো, তাহলে তোমার সবচেয়ে বড় যে সমস্যা সেটাই সমাধান হয়ে যাবে। তার মানে আমরা এখানে জানতে পারলাম যে জি বোফ্যাং ও লিকে লেথে ওয়াটার পান করাতে চাচ্ছিল, কারণ সে তার সবচেয়ে বড় শত্রু
ছিল। আর যদি লি সেই ওয়াটারটি পান করে তাহলে সে তো তার আগের স্মৃতি ভুলে যাবে, যেটাতে জীবভঙ্গ ছাড় পেয়ে যাবে। আমরা দেখতে পাই ইউ লি এর জন্য মুরগির স্যুপ তৈরি করে এনেছিল, আর তখন সে সেই স্যুপটি লিকে দিতে চায়, কিন্তু তখন লি সেটি খেতে চায় না। তখন ইউ বলে যে তুমি যেহেতু আমার জন্য অসুস্থ হয়েছে, যার কারণে তুমি যদি এটি না খাও আর তুমি যদি ভালো না হও তাহলে আমি নিজেকে দায়ী মনে করব। এই কথা শুনে লি আর তাকে আটকাতে পারে না, এরপরে সে সেই স্যুপটি খেয়ে নেয়। তো এরপরে লি ইউকে বলে যে তুমি কি জানতে চাও যে আমি তোমাকে কিভাবে পেয়েছি? তখন ইউ বলে যে হ্যাঁ। আর তখন লি ইউকে সেই 2টি ট্যাবলেট দেখায় আর তাকে বলে যে এটি রক্তের বেলোড পার্লস, আর এটার জন্যই আমি তোমার অবস্থান বুঝতে পারি। আর তখন ইউ বলে যে এই মুক্তাটি তুমি আমাকে কখন খেতে দিলে? আর তখন লি বলে যে এটা তোমার চিন্তার বিষয় না, শুধু এটা মনে রেখো যে তুমি যখন বিপদে পড়বে আমি তোমাকে উদ্ধার করতে যাব। তারা যখন কথা বলছিল তখনই সেখানে সেন চলে আসে আর তাদেরকে বলে যে ইউলিং ভিলার একজন মাস্টার ইউ এর জন্য অপেক্ষা করছে। তো এরপরে আমরা ইউলিং ভিলার ঝাং সেন কে দেখতে পাই। আসলে এই মাস্টারটি ইউকে বাজারে দেখেছিল, যেটাতে সে তাকে পছন্দ করে ফেলে আর সে তাকে বিয়ের প্রস্তাব দিতে এখানে এসেছে। তখন সেই লোকটি লিকে বলে যে আমি শুনেছি বড় ভাই বাবাদের মতোই হয়, সত্যি বলতে আমি প্রথম দেখাতেই ইউকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তাকে বিয়ে করতে এখানে এসেছি। আর তখন ইউ লিকে বলে যে আমি তাকে চিনি না। আর তখন লি তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেই লোকটি বলে যে আমি যাওয়ার আগে ইউকে একটি ছবি দেখাতে চাই। তখন সেই ছবিটি দেখে ইউ অনেক অবাক হয়ে যায়। আর তখন ইউ বলে যে আমার কেন জানি তোমাকে অনেক পুরাতন বন্ধু মনে হচ্ছে, কিন্তু তখন এই লি সেই লোকটিকে সেখান থেকে যেতে বলে, যেটার জন্য সেই লোকটি ইউকে বলে যে যদি তোমার মন পাল্টায় তাহলে তুমি আমাকে বলতে পারো। আর সেই লোকটি যাওয়ার আগে ইউকে একটি জায়গাও বলে যায়, যদি সে তার সাথে দেখা করতে চায় তাহলে সে তার সাথে সেখানে দেখা করতে পারে। তো এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। তখন ইউ তার হাতে ফুলটি দেখছিল, সে দেখে যে তার খালি আর 4টি পাপড়ি বেঁচে ছিল, তার মানে তার হাতে আর বেশি সময় ছিল না। আসলে সেই লোকটি ইউ এর আগের জন্মের প্রেমিক ছিল। আর তখন ইউ মনে মনে ভাবছিল যে সে কি এখন আমাকে মনে রেখেছে। আর তখন ইউ বলে যে আরে সে কিভাবে আমাকে মনে রাখবে, সে তো লেথে জল পান করেছে, কিন্তু তিনি আমাকে খুঁজে পেলেন কিভাবে? আর এরপরে ইউ তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। আর এরপরে ইউ ভেবে নেয় যে সে তার সাথে দেখা করবে। তো এরপর পরের দিন সকালে আমরা দেখতে পাই যে ইউ সেই লোকটির সাথে দেখা করতে চলে আসে, আর তখনই সে তার সামনে লিকে দেখতে পায়। আর তখন লি তাকে বলে যে বাইরে জি বোফিং তোমাকে হত্যা করার জন্য অপেক্ষা করছে, যার কারণে আমিও তোমার সাথে যাব। কিন্তু ইউ রাজি হয় না তাকে তার সাথে নেওয়ার জন্য, যেটাতে সে একাই চলে আসে। কিন্তু লি তার কথা শুনে না, লি তবুও তার সাথে চলে আসে। আর তখন ইউ সেই লোকটির সাথে দেখা করতে চলে আসে। আর তখন সেই লোকটি ইউকে বলে যে আমি আমার স্বপ্নে তোমাকে দেখেছিলাম, আমি প্রথমে আমার আগের জীবনকে বিশ্বাস করিনি, কিন্তু আমি তোমাকে স্বপ্নে দেখার পরে বিশ্বাস করেছি, এবং আমি একটি গুরুর কাছ থেকে একটি আয়না পেয়েছি, যে আয়নাতে যে ব্যক্তি তার সবচেয়ে বেশি যত্নশীল করে তার হদিস পেতে পারে, আর তারপরে আমি এটিতে তোমাকে দেখেছি। আর তখন ইউ মনে মনে বলে যে সে কি সত্যি তাওরন? তার মানে এই তাওরনটাই হচ্ছে ইউ এর প্রেমিক। আর তখন ইউ বলে যে এতদিন অপেক্ষা করার পর আমরা কি আবারও একসাথে হতে পারবো? আর তখন ইউ তাকে বলে যে তুমি কি তোমার এই জীবনে খুশি? তখন সেই লোকটি বলে যে আমার খুশি তোমার উপরে নির্ভর করে। আর তখন ইউ বলে যে আমি এই জীবনে তোমার সাথে আবদ্ধ নই, আর আমি তোমার সাথে থাকতে পারবো না। আর তখন সেই লোকটি ইউকে একটি গিফট দেয়, আর তখন ইউ সেই গিফটটি নিয়ে তাড়াতাড়ি করে চলে আসে, সে আর কোনো কথা বলে না। তখন সেই লোকটি তার পিছু করতে করতে চলে আসে। আর তখন ইউ বাইরে এসে বলে যে লি মনে হয় এখান থেকে চলে গিয়েছে। আর তখনই সেই লোকটি ছাতা নিয়ে তার কাছে চলে আসে। লোকটি বলে যে এখানে অনেক রোদ, যার কারণে ছাতা দরকার, আর আমি তোমার সাথে হাঁটতে চাই। সে যখন এই কথা বলে তখন লিও আরো একটি ছাতা নিয়ে চলে আসে। আর তখন লি এসে সেই লোকটিকে বলে যে আমি ওর সাথে যাব। তো তারা দুজন যখন আসছিল তখন ইউ লিকে বলে যে আমার মনে হচ্ছে তুমি আমার বেশি চিন্তা করছো, আমার মনে হয় তোমার এত টেনশন নেওয়া উচিত না, আমি তো শুধুমাত্র তার সাথে কথা বলতেই গিয়েছিলাম। আর তখন লি রেগে যায়, আর সে বলে যে না, আমার তোমার জন্য অনেক বেশি টেনশন হয়, আর তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সেখানেই যাব, তুমি চাও কিংবা না চাও। তো আমরা দেখতে পাই যে লি আসলে আস্তে আস্তে ইউকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর আমরা সেই লোকটিকে দেখতে পাই, সে ইউর সাথে দেখা করতে আবারও চলে আসে। আর তখন ইউ সেই লোকটিকে বলছিল যে তুমি যে আয়নাটির কথা বলছিলে সেটি কি আমি দেখতে পারি? তখন সেই লোকটি তাকে দেখাতে চায় না, যেটাতে ইউ বলে যে ঠিক আছে, তুমি না চাইলে দেখায়ও না। আর তখনই সেখানে লি চলে আসে। আর তখন লি ইউকে বলে যে তুমি যত খুশি আয়না কিনতে পারো, আমি তোমাকে টাকা দেবো। আর তখন ইউ বলে যে এটা কোনো সাধারণ আয়না না। আর তখন ইউ বলে যে আচ্ছা, তুমি সেই লোকটির কাছ থেকে আয়নাটি নিচ্ছ, তাই সেটা অসাধারণ আয়না? আর তখন সেই লোকটি যাওয়ার আগে ইউকে বলে যায় যে সে আগামীকাল তার সাথে 6টার দিকে ইলান পিয়ারে দেখা করবে। এই কথা বলে সে চলে যায়।
যায়। তো আমরা জানতে পারি যে কিছুদিন পরে একটি উৎসব হতে চলেছে, আর সেই উৎসবের জন্য সেই লোকটি ইউকে ইনভাইট করেছিল। আর এরপর আমরা দেখতে পাই লি ইউ এর জন্য একটি নতুন জামা নিয়ে আসে, আর তাকে বলে যে এটি সেই উৎসবের জন্য। আর তখন ইউ বলে যে তুমি কি তাহলে আমাকে এটা উদযাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছ? আর তখন লি বলে যে তুমি যখন সেখানে থাকবে তখন সেখানে অনেক লোক থাকবে, তাই জিবফেংয়ের পক্ষে পদক্ষেপ নেওয়ার এটি একটি ভালো সুযোগ হবে, তাই অন্য লোকের সাথে যাওয়া তোমার জন্য ঝুঁকিপূর্ণ। আসলে ইউ সেই লোকটিকে কথা দিয়েছিল যে সে তার সাথে সে অনুষ্ঠানটি উদযাপন করবে। আর তখন লি বলে যে তাহলে তুমি তোমার কথা ফিরিয়ে নাও। আর তখন লি বলে যে এইভাবে কিভাবে আমি আমার কথা ফেরাতে পারি? আর তখন লি বলে যে তুমি যদি তোমার কথা না ফেরাও তাহলে আমি তাকে মেরে ফেলবো। আর তখন ইউ বলে যে কিন্তু আমরা তো এখন ভাই বোন, কিন্তু এই উৎসবটি তো শুধুমাত্র ভালোবাসার মানুষের জন্য, তাহলে আমরা কিভাবে এটি একসাথে উদযাপন করতে পারি? তখন লি বলে যে আমাদের একটি কারণ আছে যার কারণে এটা নিয়মের বিরুদ্ধে নয়। আর তখন লি ইউকে বলে যে তুমি তার সাথে কোথায় দেখা করবে? ও আচ্ছা ঠিক আছে, আমার মনে পড়েছে, আমি তোমার সাথে পশ্চিমে দেখা করব। এই কথা বলে লি সেখান থেকে চলে যায়। তো এরপর আমরা লিকে দেখতে পাই সে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখনই সেখানে সেন চলে আসে, আর সেন এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমিও তার মানে এখন সেই অনুষ্ঠানটি পালন করতে যাবে? আর তখন লি বলে যে সেই লোকটি ইউ এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, আর আমি সন্দেহ করছি যে সে তার সাথে অন্য কিছু করতে পারে। তখন সেন বলে যে ইউ একটি সুন্দর মেয়ে, তাহলে তরুণ ছেলেরা তার প্রতি আকৃষ্ট তো হবেই। আর তখন লি বলে যে আমি শুধু তাকে রক্ষা করতে চাই। অন্যদিকে আমরা সেনকে দেখতে পাই সে লিয়ানের সাথে দেখা করতে এসেছিল। আসলে সে লিয়ানের সাথে সেই উৎসবটি পালন করতে চাচ্ছিল, কিন্তু লিয়ানের তো কোনো শরীর ছিল না, যেতে সেন তার জন্য সেই ফুলটি নিয়ে চলে আসে যেটা ইউ এর হাতে ছিল আর কি, যেটা দিলে সে মানুষের রূপ ধারণ করতে পারবে, অর্থাৎ তার একটি শরীর থাকবে। তো এরপর আমরা লিকে দেখতে পাই সে রেডি হয়ে চলে এসেছিল, আর তখন সেখানে সেই লোকটিও চলে এসেছিল। এই লোকটির নাম ছিল ঝাং সেন। তো ঝাং সেনকে সেখানে আসতে দেখে লিয়ের অতটা ভালো লাগে না। তো কিছুক্ষণ পরে সেখানে ইউ চলে আসে, আর ইউ এসে ঝাং সেনের সাথে চলে যায়। আর এটি দেখে লি তো অনেক রেগে যাচ্ছিল, তার এটা মোটেও ভালো লাগে না। আমরা দেখতে পাই ইউ ঝাং সেনের সাথে বাজারে চলে এসেছিল। তো কিছুক্ষণ পরে ঝাং সেন ইউকে সেই আয়নাটি দেয়, অর্থাৎ সেই 9 মাত্রা আয়নাটি। আর তখন ঝাং সেন বলে যে যখন তুমি এটা ব্যবহার করবে তখন তুমি এটিকে তোমার বুকের সামনে ধরে রাখবে এবং তুমি যাকে মিস করো তার সম্পর্কে চিন্তা করবে, আর কিছুক্ষণ পরে আয়না তার অবস্থান তোমাকে দেখাতে পারবে। তো তখন ইউ এটার জন্য ঝাং সেনকে ধন্যবাদ জানায়। আর তখন ইউ মনে মনে বলে যে লি তার আত্মীয়দের এই আয়নায় দেখে কান্নায় ভেঙে পড়বে। আসলে ইউ তো এই আয়নাটি নিয়েছিল লিয়ের জন্য, যাতে করে লি যেন তার আত্মীয়কে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর সেই সুযোগে সে তার চোখের পানি নিয়ে নেবে। লিয়ের কথা ভাবতেই তার লিয়ের কথা মনে পড়ে যায়, আর সে ভাবতে থাকে যে লি এখন হয়তো বা কি করছে। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে লিয়ানের জন্য অপেক্ষা করছিল, আর হঠাৎই লিয়ান চলে আসে, আর সে এসে শ্যানকে জড়িয়ে ধরে। এই প্রথম লিয়ান তাকে জড়িয়ে ধরতে পারলো, আর এটি দেখে শ্যানও তো অনেক খুশি হয়েছিল, আর তার সাথে সে অবাক হয়েছিল যে সে তাকে এখন টাচ করতে পারছে। লিয়ানের হাতে 49 দিন বাকি ছিল, সে শুধুমাত্র এই কয়েকটা দিনই মানুষের মতো থাকতে পারবে। তো এরপরে আমরা ইউকে দেখতে পাই সে একটি দোকান থেকে 2টি আপেল নিয়েছিল, আর যখনই সে আপেলের দিকে তাকায় তখনই সে লিকে দেখতে পায়। আর তখন লি ইউকে বলছিল যে তুমি ঝাংশেং এর দেওয়া আপেল কিভাবে খেতে পারো, এখন এখানে ফিরে আসো। আর তখন ইউ ঝাংশেনকে বলে যে আমার একটি কাজ মনে পড়েছে, আমার এখন এখান থেকে যেতে হবে। এই কথা বলে সে চলে আসে, আর তখন সে সেখানে এসে লিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে পায় না। আর তখন সে মনে মনে ভাবে যে সে নিজেকে বিপদে ফেলাবে। আসলে সে যখনই বিপদে পড়তো লি তখনই তাকে বাঁচাতে চলে আসতো, যার কারণে সে নিজেই পুকুরে লাফ দিচ্ছিল। আর সত্যি তখন লি চলে আসে। আর তা বাদেও ইউ তো জানতো যে লি তো তাকে একটি বড়ি খাইয়েছিল, যেটাতে সে যখনই কোনো বিপদে পড়বে তখনই লি তাকে বাঁচাতে চলে আসবে। তখন লিউকে বলে যে তুমি কি অন্ধ নাকি যে এখন তো পড়ে যাচ্ছিলে? তখন ইউ মনে মনে বলে যে আরে সেই ট্যাবলেটটি আসলেই কাজ করছে। আর তখন ইউ লিকে সেই আয়নাটি দেয়, আর তাকে বলে যে তুমি এই আয়না থেকে তোমার পরিবার কোথায় আছে সেটা জানতে পারবে। তুমি যা জানতে চাও তার জন্য শুধু এই আয়নাটিকে তোমার বুকের সামনে ধরে রাখো এবং তুমি যাকে মিস করো তার সম্পর্কে চিন্তা করো, তখন সেই আয়নাতে তুমি তাকে দেখতে পাবে। তো লি তো সেই আয়নাটি নিতে চাচ্ছিল না, কারণ সে ঝানসেং এর কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছিল না, কিন্তু ইউ তাকে সেই আয়নাটি দিয়ে সেখান থেকে ঘুমোতে চলে যায়। অন্যদিকে আমরা শ্যান আর লিয়ানকে দেখতে পাই, তারা দুজন মিলে ড্রিঙ্কস করছিল আর গল্প করছিল। একটা পর্যায়ে তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর তখন লিয়ান শ্যানকে কিস করে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই সে তার ঘরে বসেছিল, আর সে ভাবছিল সে সেই আয়নাটি ব্যবহার করবে কিনা। আর তখন আমরা ইউকে দেখতে পাই সে লিয়ের দরজার সামনে এসে দাঁড়িয়েছিল, আর অনেকক্ষণ ভাবার পরে লি তার পরিবারকে দেখতে শুরু করে। আর তখন সে সেই আয়নাতে তার পরিবারকে দেখছিল, সে দেখতে পায় তার পরিবার অনেক সুখী জীবন যাপন করছে। আর লি যখন সেগুলো দেখছিল তখনই ইউ ঘরের ভিতরে প্রবেশ করে, আর আমরা দেখতে পাই যে লি সত্যি কান্না করছিল, অর্থাৎ ইউ এর বুদ্ধি কাজে লেগে গেল। তো তখনই ইউ লিয়ের কাছ থেকে তার চোখের পানিও নিয়ে নেয়।
তো তার মানে ইউ এখন লিয়ের 3টি জিনিসে পেয়ে গেল। সে তার কাছ থেকে চুল নিয়েছে, রক্ত নিয়েছে এবং এখন চোখের পানিও নিয়ে নিল। আর তখন লিয়ান এটা দেখে অনেক খুশি হয় যে ইউ সকল কিছু পেয়ে গিয়েছে। তো এরপরে আমরা দেখতে পাই যে ইউ সেই লেথে ওয়াটারটি বানিয়ে ফেলে। তো এরপরে ইউ সেই লেথে ওয়াটারটি নিয়ে লিয়ের কাছে চলে আসে তাকে খাওয়ানোর জন্য। আর তখন এটি দেখে লি বলে যে এটা কি। তখন ইউ বলে যে এটি একটি সুস্বাদু স্যুপ, আমি তোমার জন্য রান্না করেছি। আর যখন লি সেটি খেতে যাবে তখনই ইউ তাকে বলে যে তুমি প্রতিশোধ নেওয়া ছাড়া আর কি কিছু করতে চাও। আর তখন লি বলে যে আমি আশা করি যে তুমি আর ঝানসিং এর সাথে দেখা করবে না। আর তখন ইউ বলে যে আরে আমি তো আমার কথা বলছি না, তুমি তোমার জন্য কি করবে তাই বলো। আর তখন লি বলে যে আমি তোমাকে আবার ঝানসিং এর সাথে ফ্লার্ট করতে দেখতে চাই না। আসলে লি তো আর জানতো না যে এই স্যুপটি খেলে সে সকল কিছু ভুলে যাবে, যার জন্য সে এমনটা বলছিল আর কি। কিন্তু ইউ তো আসলে জানতে চাচ্ছিল যে তার কি কোনো কিছু করার আছে কিনা, অর্থাৎ সে যদি সেই পানিটি খায় তাহলে সে তো তার স্মৃতি ভুলে যাবে। আর সে যদি কোনো কিছু করতে চায় বা তার যদি বড় কোনো আশা থাকে তাহলে সে তো সেটি করতে পারবে না, যার জন্য ইউ তাকে আগে জিজ্ঞাসা করে নিচ্ছিল। আর তখন লি ইউকে বলে যে আরে তুমি চিন্তা করো না, আমি এখন সন্তুষ্ট, কারণ তুমি তো আমার বাবা মাকে দেখতে দিয়েছো। আর তখন ইউ লিকে বলে যে তুমি যদি একদিন জানতে পারো যে আমি যা আসলে তা নই তাহলে তুমি কি করবে। তখন লি বলে যে তুমি কি বিষয়ে কথা বলছো, তুমি শুধু মনে রাখবে যে ভবিষ্যতে যাই ঘটুক না কেন আমি একবারে তোমার সামনে উপস্থিত হব, তাই চিন্তা করো না। এই কথা বলে লি যখন সেই পানিটি পান করতেই যাবে তখনই ইউ তাকে বাধা দিয়ে দেয়। আসলে ইউ এর কাছে লি এর কথা অনেক ভালো লেগেছিল আর সে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, যার জন্য সে তার হাত থেকে সেই স্যুপটি নিয়ে যায় আর তাকে বলে যে এটি অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, যার কারণে সে এটি গরম করে আনবে। এই কথা বলে সে চলে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে লিয়ান ইউকে বলছিল যে তুমি যদি এখনই এটি না করো তাহলে পরে কিন্তু আর সময় পাবে না। তখন ইউ বলে যে কে বলেছে সময় নেই, আমার হাতে এখনো অনেক সময় আছে। এই কথা বলে সে তার ফুল দেখায়, সেই ফুলে শুধুমাত্র আর 3টি পাপড়ি ছিল। আর তখন লিয়ান ইউকে বলে যে আর তোমার তো তোমার ভদ্রমহিলা অর্থাৎ তোমার মাস্টারকেও বাঁচাতে হবে, তুমি কি এটা নিয়ে ভাবছো না। আর তখন ইউ বলে যে আরে আমি তো জানি, আমি একটি ভালো সুযোগ খুঁজে বের করব। আসলে ইউ মন থেকে লিকে সেই পানিটি পান করাতে চাচ্ছিল না, কিন্তু সে তো বাধ্য, তার কাছে তো কোনো উপায়ও নেই, কারণ সে যদি তাকে সেই পানিটি পান করাতে না পারে তাহলে সেও মারা যাবে। তো এরপর আমরা দেখতে পাই যে ইউ ঝানসেনের সাথে দেখা করতে আসে। আসলে সে তাকে তার আয়নাটি ফেরত দিতে এসেছিল। অন্যদিকে আমরা লি আর শ্যানকে দেখতে পাই। শ্যান ঝানসিং এর সম্পর্কে কিছু তথ্য পেয়েছিল। সে লিকে বলে যে ঝানসিং একটি সন্দেহজনক মানুষ। ইউলিং ভিলা ঝানসেন নামের একজন যুবক মাস্টার আছে, কিন্তু তিনি এতটাই ভঙ্গুর হয়ে পড়েছেন যে তিনি সূর্যের আলো এবং বাতাস সহ্য করতে পারেননি। তাহলে তিনি কিভাবে একজন শক্তিশালী মানুষ হয়ে আমাদের বাড়িতে আসতে পারেন। তার মানে ঝানসেন একজন সুবিধাজনক মানুষ ছিল না। তো কিছুক্ষণ পরে তোমরা একটি বড় ধরনের টুইস্ট জানতে পারবে। তো এরপর আমরা দেখতে পাই যে লি জানতে পারে যে ইউ কোথায় গিয়েছিল। তো অন্যদিকে আমরা ইউকে দেখতে পাই সে ঝানসিং এর সাথে কথা বলছিল। আর সে যখন তার সাথে কথা বলছিল তখনই সে লিকে দেখতে পায়। সে দেখতে পায় যে লি হুয়ানকাই প্যাভিলিয়নের ভিতরে প্রবেশ করে। তখন ঝানসিং ইউকে বলে যে হুয়ানকাই প্যাভিলিয়ন তো একটি মজা করার জায়গা, আমি নিশ্চিত যে সে এখানে আনন্দ করতে এসেছে। তো এই কথা বলে ঝানসিং সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে একটি লোক এসে ইউকে একটি চিঠি দেয়। সেই চিঠিতে লেখা ছিল যে আমি তোমার জন্য হুয়ানকাই প্যাভিলিয়নে অপেক্ষা করছি। আর সেই চিঠিটিতে লি এর নাম ছিল। তো এরপরে ইউ সেই প্যাভিলিয়নে চলে আসে আর তখন তার সাথে লি এর দেখা হয়ে যায়। তখন লিউকে বলে যে ঝানসিং তোমাকে ডেকেছে, যার জন্য তুমি এখানে এসেছো। আর তখন ইউ বলে যে ঝানসিং কেন ডাকবে, তুমি তো আমাকে চিঠি পাঠিয়েছিলে। আর তখন লি সেই চিঠিটি দেখে বলে যে এটা আমি পাঠাইনি। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সকল প্ল্যান ঝানসিং এরই ছিল। আর হঠাৎ করে লি এর কিছু একটা হয়ে যায়। আর তখন লি বলে যে তুমি কি পারফিউম লাগিয়ে এসেছো। আর তখন ইউ বলে যে এটা তো আমাকে ঝানসিং দিয়েছিল। আর তখন লি বলে যে এটা তো ইন্টারকোর্স পারফিউম। আসলে এই পারফিউমের গন্ধ লি সহ্য করতে পারছিল না। আর আমরা দেখতে পাই যে লি তার কন্ট্রোল হারিয়ে ফেলে আর সে ইউ এর সাথে জোর জবরদস্তি করতে থাকে। আর এটাতে তো ইউ এর অনেক খারাপ লাগে। আর এরপরে ইউ সেখান থেকে বের হয়ে আসে। আর তখন লি তাকে বলছিল যে আমি আমার কন্ট্রোলে ছিলাম না, আমি তোমাকে ইচ্ছে করে এমনটা করিনি। তো এক পর্যায়ে ইউ লি এর দিকে তরোয়াল তুলে ধরে। আর তখন ইউ বলে যে আজকে যা ঘটেছে তা বলার অপেক্ষা রাখে না। আর তখন সে তার বুকে আঘাত করে। আসলে ইউ ভেবেছিল যে সে যদি তার দিকে তলোয়ার চালায় তাহলে লি সেখান থেকে গায়েব হয়ে যাবে, কিন্তু এটা হয় না, যার কারণে লি আহত হয়ে যায়। তো এক পর্যায়ে লি অজ্ঞান হয়ে যায়। আর এটা দেখে ইউ কান্না করতে শুরু করে দেয়। আর তখন চারপাশে ভূমিকম্প শুরু হয়ে যায়। তো এর পরের দৃশ্যে আমরা ঝানসিং কে দেখতে পাই। আর আমরা দেখতে পাই সে জি বুফেং এর সাথে দেখা করতে এসেছিল। তো এটাই সেই টুইস্ট ছিল। তো ঝানসিং আসলে জি বুফেং এরই সৈন্য ছিল। আসলে সে ইউ এর কোনো আগের জন্মের প্রেমিক কিছুই ছিল না। সে জি বুফেং এর কথা অনুযায়ী কাজ করছিল। আর তখন জি বুফেং তাকে বলে যে তুমি কি আমার আদেশ অনুযায়ী মিশন সম্পূর্ণ করেছো। আর তখন ঝানসিং জি বুফেং কে বলে যে আমি ইউকে তার কান্না পেতে সাহায্য করেছি, কিন্তু ইউ তাকে সেই লেথে ওয়াটারটি পান করায়নি।
করিনি, আমি ভয় পাচ্ছি যে সে হয়তোবা তার প্রেমে পড়ে গিয়েছে। আর তখন ঝানসিং জিবোফেংকে বলে যে সে ইউ এর সাথে একটি নতুন পরিকল্পনা করেছে। তো এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিবোফেং ইউ এর কাছে চলে আসে, আর জিবোফেং এসে দেখে যে লি সেখানে মরে পড়েছিল। আর তখন সে ইউকে বলে যে আমি তাকে মারার জন্য অনেক লোক পাঠিয়েছি কিন্তু ব্যর্থ হয়েছি, কিন্তু আজ তুমি তোমার হাত দিয়ে তাকে খুন করলে। আর তখন ইউ সেখান থেকে চলে যেতে লাগলে তখন সেখানে ঝানসিং চলে আসে, আর ঝানসিং কে দেখে ইউ বলে যে তুমি আমাকে বাঁচাও। আর তখন ইউ দেখতে পায় যে সেও তাকে মারতে এসেছিল। আর তখন জিবোফেং ঝানসিং কে বলে যে তুমি এখন এই মেয়েটিকে মেরে 100 বছরের জীবন লাভ করো। আর তখন ঝানসিং বলে যে তুমি কি মনে করো। এই কথা বলে সে ইউকে যখন মারতেই যাবে তখনই আমরা দেখতে পাই যে লি এসে তার উপরে আক্রমণ করে দেয়। আর তখন সে জিবোফেং এর সাথে লড়াই করতে থাকে। আর তারা যখন ফাইট করছিল তখন জিবোফেং হেরে যাচ্ছিল। আর যখন জিবোফেং একেবারে হেরে যাবে তখনই সেখানে একটি পোর্টাল ওপেন হয়। আর এই পোর্টালটি দেখে ইউ বলে যে এটি তো আমাদের রাজ্যের পোর্টাল, এটি এখানে কিভাবে আসলো। আর তখন জিবোফেং সেই পোর্টাল দিয়ে চলে যায়। আর এটি দেখে ঝানসিংও সেখান দিয়ে যেতে লাগছিল, কিন্তু তখন লি তাকে ধরে ফেলে। আর লি তাকে একেবারে মারতে যাবে তখন ইউ তাকে বাধা দেয় আর সে তাকে যেতে দিতে বলে। আর তখন ইউ এর কথা শুনে লি তাকে ছেড়ে দেয়, কিন্তু ইউ এখানে খুব বড় একটা ভুল করলো। সে তাকে যেতে দিয়ে খুবই খারাপ কাজ করেছে, কারণ সে জানতো না তার পরবর্তী বিপদ সেই করতে চলেছে। তো এরপরে আমরা আসল ঘটনাটি জানতে পারি। লি এবং ইউ এর মধ্যে আমরা যা কিছু দেখেছি তা সকল কিছু তাদের অভিনয় ছিল, শুধুমাত্র জিবোফেংকে ধরার জন্য। তারা আগে থেকে সেই প্ল্যানটি করে রেখেছিল। তো এই পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে ইউ লিয়ানকে তার সাথে লি এর কাছে নিয়ে আসে, আর সে লিয়ানকে লি এর সাথে পরিচয় করিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে লি ইউকে একটি ব্রেসলেট দেয় যেটি তার মা রেখে গিয়েছিল। আর এরপরে লি ইউকে প্রপোজ করে, কিন্তু ইউ এটার কোনো উত্তর দেয় না। আর তখনই একটি সৈন্য এসে লিকে ডাকে, যার জন্য সে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই যে লিকে কেউ একজন পোস্টার পাঠিয়েছিল, আর সেই পোস্টারে লিংওয়ানের কর্মকর্তাদের লিস্ট ছিল, অর্থাৎ আধ্যাত্মিক কর্মকর্তাদের লিস্ট। আর তখন সেই লিস্টটি দেখে লি অনেক অবাক হয়ে যায়, কিন্তু আমাদেরকে দেখানো হয় না যে সে কি দেখলো। তো এরপরে লি ইউ এর কাছে আসে, আর সে তাকে বলে যে আজ রাতে সে যেন তার সাথে দেখা করে, কারণ সে তাকে কিছু দেখাবে। আর তখন ইউ আসতে রাজি হয়ে যায়। তো এরপরে রাতে যখন ইউ লি এর কাছে আসে তো তখন আমরা দেখতে পাই লি সেই পোস্টারটি সেখানেই ঝুলিয়ে রেখেছিল। আর তখন লি ইউকে বলে যে দেখো, এটাই আমার প্রাপ্ত উপহার। বলা হয় যে এর মধ্যে লিউয়ানের সকল আধ্যাত্মিক কর্মকর্তারাই রয়েছে, তোমার কি এটা পছন্দ হয়েছে? আর তখন ইউ দেখে যে সেই পোস্টারের ভিতরে তার নিজেরও ছবি ছিল। তো লি আসলে জানতে পেরে গিয়েছিল যে ইউ একজন আধ্যাত্মিক কর্মকর্তা। তো এরপরে লি ইউকে বলে যে আমি বিশ্বাস করতাম যে একমাত্র তুমিই রয়েছিলে যে কিনা আমাকে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমি আধ্যাত্মিক কর্মকর্তাদের বিরুদ্ধে সতর্ক ছিলাম, আর তুমি কিনা সেই আধ্যাত্মিক কর্মকর্তা হলে। আর তাছাড়াও আজ আমি তোমাকে আন্তরিকভাবে বিয়ে করতে চেয়েছিলাম। আর তখন লি অনেক রেগে যায়, আর সে রেগে গিয়ে বলে যে তুমি কি আমাকে বলতে পারো যে আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম এবং সেই পেডনিকে থাকা আধ্যাত্মিক কর্মকর্তার মধ্যে পার্থক্য? আর তখন লি রেগে গিয়ে ইউর দিকে তলোয়ার তুলে, আর তখন সে ইউকে সত্য কথা বলতে বলে। আর তখন সেখানে লিয়ান চলে আসে, আর লিয়ানকে দেখে লি বলে যে তুমি সঠিক সময় এসেছো। আর তখন লি বলে যে তুমি যদি সত্য কথা না বলো তাহলে আমি তোমার কাজিনকে মেরে ফেলবো। তো ইউ যখন সত্য কথা বলে না তখন লি লিয়ানকে মারতেই যাচ্ছিল, তখনই ইউ তার সামনে চলে আসে। আর তখন ইউ সকল কথা বলে দেয়। সে বলে যে সে একজন আধ্যাত্মিক কর্মকর্তা, তার নাম মেং ইউ, আর সে লেথে হলে কাজ করে। সে মহারাজের আদেশে এখানে এসেছে তাকে লেথে ওয়াটার পান করানোর জন্য, যেন তুমি তোমার স্মৃতি হারাতে পারো এবং লিংওয়ানের শৃঙ্খলা পুনরুদ্ধার হতে পারে। আর তখন লি বলে যে এটার জন্য তুমি আমাকে মিথ্যা কথা বললে। এই কথা বলে সে অনেক রেগে যায়। আর তখন লি রেগে গিয়ে বলে যে তুমি যেহেতু আমাকে মিথ্যা কথা বলেছো যার জন্য তুমি এখান থেকে জীবিত যেতে পারবে না। আর তখন ইউ বলে যে যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না আর তোমার আমাকে মারা লাগবে না, আমি নিজে এটা করছি। এই কথা বলে ইউ নিজেই তলোয়ারের সামনে চলে যায়, যেতে সে আহত হয়ে পড়ে। আর তখন লিয়ান ইউকে সেখান থেকে নিয়ে যায়। তো আমরা দেখতে পাই যে ইউ অনেক অসুস্থ হয়ে পড়ে। আসলে সে যে তলোয়ারটি দিয়ে আহত হয়েছিল সেটি আধ্যাত্মিক কর্মকর্তাদের জন্যই বানানো হয়েছিল। লি এটা বানিয়েছিল তাদের হাত থেকে বাঁচার জন্য। আর যেহেতু ইউ নিজেও একজন আধ্যাত্মিক কর্মকর্তা ছিল যার কারণে সে নিজে অনেক কষ্ট পাচ্ছিল। তো এবার আমরা দেখতে পাই লিয়ান হঠাৎ করে লিয়ের কাছে চলে আসে, আর সে লিকে বলে যে ইউ মারা যাচ্ছে, আর সে সবসময় লিয়ের কথাই বলছে। আর লিয়ান আরো বলে যে ইউ তাকে মিথ্যা কথা বলতে চায়নি, সে শুধুমাত্র তার ভুল শুধরানোর কথা বলছে। লিয়ের যদি বিবেক থাকে তাহলে সে বুঝতে পারবে। তুমি যদি তাকে শেষবারের মতো দেখতে চাও তাহলে তুমি আমার বাড়িতে আসতে পারো। এই কথা বলে লিয়ান সেখান থেকে চলে যায়। আর তখন তার পিছে পিছে লিও চলে যায়। আর তখন লি ইউ এর কাছে চলে আসে, আর লি দেখে যে ইউ তার কাছ থেকে ক্ষমা চাচ্ছিল। তখন ইউ লিকে বলে যে তুমি যদি আমাকে এখনো ঘৃণা করো তাহলে আমি চলে যাচ্ছি। আর তখন লি বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি
চাইনি যে আমার তরবারি তোমাকে এতটা আহত করবে, আমি কখনোই তোমাকে মরতে দিব না। তো এরপর আমরা দেখতে পাই লি ইউ এর জন্য ওষুধ আনতে চলে যায়। তো এরপরে সে তার জন্য ওষুধ নিয়ে আসে আর এরপরে সে তাকে মেডিসিনটি দিয়ে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই যে ইউ অনেকটা সুস্থ হয়ে ওঠে। আর তখন ইউ আর লি একসাথে বসেছিল। আর তখন লি ইউকে বলে যে আমি যেহেতু লেথে ওয়াটার পান করিনি, যার জন্য তুমি না হলেও অন্য কোনো আধ্যাত্মিক কর্মকর্তা আমার পেছনে আসবেই। তো এরপর আমরা দেখতে পাই ইউ শাইনের সাথে কথা বলছিল। আর তখন ইউ শাইনকে বলে যে দেখো, আমার হাতে শুধুমাত্র আর একটি পাপড়ি বেঁচে আছে, তার মানে আমি শুধুমাত্র এখানে আর 7 দিনই থাকতে পারবো। আর আমার এর মধ্যেই তাকে লেথে ওয়াটারটি পান করাতে হবে, আর তা না হলে আমার মাস্টার এবং আমি বিপদে পড়বো। আর তখন শ্যান বলে যে এটার কি অন্য কোনো উপায় নেই? আর তখন ইউ বলে যে না। তো এরপরে লি ইউ এর কাছে আসে আর তখন ইউ লিকে 3টি কাঠি দেখায় আর তাকে 3টি কাঠির মধ্যে একটি চুজ করতে বলে। সেই 3টি কাঠের মধ্যে একটিতে লেখা ছিল যে তারা দুজন বিয়ে করবে, আরেকটিতে লেখা ছিল যে লি লেথে ওয়াটার পান করবে, আর আরেকটিতে লেখা ছিল যে ইউ লিকে ছেড়ে দিবে। আর তখন লি ইউকে বলে যে আমি যে কোনো একটা বাছাই করলে তুমি আফসোস করবে না তো? আর তখন ইউ বলে যে না। আমরা দেখতে পাই লি একটি কাঠ বাছাই করছিল, তো সে লেথে ওয়াটার পান করাটাই বাছাই করে। আর তখন এটি থেকে ইউ লিকে বলে যে তুমি কিভাবে বুঝলে যে এই কার্ডে কি লেখা ছিল? আর তখন লি বলে যে সে তার ইমোশন দেখে এটা বুঝতে পেরেছে। আসলে লি যখন সেই বিয়ে করার কাঠের উপরে হাত রেখেছিল তখন এটা দেখে ইউ অনেক খুশি হচ্ছিল, আর যখন সে লেথে ওয়াটার পান করার কার্ডের উপরে হাত রেখেছিল আর তখন এটা দেখে ইউর মন খারাপ হয়ে গেছিল, যেহেতু লি বুঝতে পেরেছিল যে কোন কার্ডে কি লেখা ছিল। আর তখন ইউ বলে যে তুমি যেহেতু বুঝতে পেরেছিলে তাহলে তুমি এটি কেন বেছে নিলে? লেথে ওয়াটার পান করার পর তোমার কিছুই মনে থাকবে না। আর তখন লি বলে যে আমি যদি এটি পান না করি তাহলে তোমার মাস্টার এবং তুমি বিপদে পড়বে। আর তখন ইউ লিকে বলে যে তুমি এটি নিয়ে আবারও ভাবছো না কেন? তুমি যদি সেটি পান করো তাহলে তুমি তোমার সকল স্মৃতি হারিয়ে ফেলবে। আর তখন লি বলে যে আমার সেই স্মৃতিগুলোর থেকে তোমার জীবন বেশি গুরুত্বপূর্ণ। তো তখন ইউ লিকে বলে যে তাহলে তুমি কি জিবফেংকে মারবে না? আর তখন লি বলে যে আমি তাকে কেন মারতে চাই জানো? সে আমার পুরো পরিবারকে মেরেছিল এবং সে মানুষের বয়স কমাতে এবং বাড়াতে পারে, আর সে মানুষদের মেরে নিজের জীবন বাড়ায়। আর তখন লি এবং ইউ বুঝতে পারে যে জিবফেংয়ের কোনো না কোনো একটি গুপ্তচর লিংনিওয়ানেও আছে, অর্থাৎ ইউ এর রাজ্যে আছে, যার জন্য ইউ তার মাস্টারকে অর্থাৎ লেডি ডেস্টিনিকে চিঠি লেখে। সে তাকে লেখে যে জিবফেং নামের একটি ব্যক্তি মানুষের জীবন কমাতে এবং বাড়াতে পারে এবং তার মনে হচ্ছে যে লিংনিওয়ানে তার একটি গুপ্তচর রয়েছে। আর তখন ইউ তার মাস্টারকে এটির জন্য খোঁজ করতে বলে। আর তখন ইউ আরো বলে যে সে সত্যটি বের না করতে পারা পর্যন্ত সে লিকে লেথে ওয়াটার পান করাতে পারবে না। তো এরপরে সে সেই চিঠিটি লিংনিওয়ানে পাঠিয়ে দেয়। তো এরপরে আমরা লিয়ানকে দেখতে পাই, সে টাউন গড টেম্পলেই ছিল। আর তখন সেখানে কিছু লোকজন পূজা করতে চলে আসে, আর তখন তারা অনেক কান্না করছিল আর বলছিল যে তাদের ছেলেদের কেউ যেন তুলে নিয়ে গেছে। আর তাদের এই কথা শুনে লিয়ান তাদেরকে বলে যে আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের হারিয়েছেন? আর তখন তারা বলে যে তাদের গ্রামের সকল ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আর তাদের কি তারা মারবে না বেঁধে রাখবে সেটা তারা জানে না। আর তখন লিয়ান তাদেরকে বলে যে সে তাদেরকে সাহায্য করবে। আসলে এই সকল বাচ্চাদেরকে জিবফেংই তুলে নিয়ে গিয়েছিল। তো এরপরে আমরা লি আর ইউকে দেখতে পাই, তারা একসাথে বসেছিল। আর তখন ইউ লিকে বলছিল যে লেথে ওয়াটার পান করার পর তুমি কি করবে? আর আমার মনে হচ্ছে যে আমাদের ভালোবাসার সূত্রটি ছিঁড়ে যাবে। আর তখন লি বলে যে আমি তোমাকে কোনোদিনই ভুলবো না। আর তখন ইউ বলে যে এটি লেথে ওয়াটার, এটি তোমার সকল স্মৃতিকেই মুছে দিবে। আর তখন লি বলে যে আমার মন তোমাকে ভুলে গেলেও আমার হৃদয় তোমাকে মনে রাখবে। তারা যখন কথা বলছিল তখন সেখানে লিয়ান চলে আসে, আর সে লিকে এসে বলে যে একটি বড় সমস্যা হয়ে গেছে, শহরে সকল বাচ্চারা হারিয়ে গিয়েছে। আর তখন লিয়ান বলে যে এটা জিবফেং এর কাজ হতে পারে। এরপর আমরা দেখতে পাই লি তো প্রথমে জিবফেংকে ধরতে যেতে চাচ্ছিল না, কারণ সে তো জানতো যে ইউ এর কাছে আর বেশি সময় নেই, আর সে যদি তাকে ধরতে গিয়ে বেশি সময় লাগায় তাহলে এর মধ্যেই তো ইউ এর কোনো বিপদ হতে পারে, যার কারণে সে যেতে চাচ্ছিল না। কিন্তু তখন ইউ তাকে বলে যে সে যেতে পারে, ইউ এটার জন্য কোনো চিন্তা করবে না। আর তখন ইউ বলে যে তুমি নিশ্চিত? তাহলে ঠিক আছে, আমি যাব, আর আমি সময় মতো আবার ফিরে আসবো। আর তখন ইউ বলে যে আমি অপেক্ষা করব। তো এরপরে তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে জিবফেংকে ধরা যায়। আসলে জিবফেং ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে জাদু দিয়ে বিদ্যুতে পরিণত করত, আর সেই বাচ্চাদের দিয়ে ব্যবসা করত, আর যেটাতে লিয়েরা পরিকল্পনা করে যে সে একটি বাচ্চাকে ফাঁদ হিসেবে ব্যবহার করবে। আর তখন লিয়ান বলে যে আমরা যদি একটি বাচ্চাকে ফাঁদ হিসেবে ব্যবহার করি তাহলে এটি ঠিক হবে না, কারণ সেই বাচ্চাটি যদি কষ্ট পায় তাহলে আমাদের পাপ হবে। আর তখন লি ইউকে বলে যে তাহলে কি তোমাদের ইউয়ানে এমন কোনো উপায় আছে যেটাতে একজন প্রাপ্তবয়স্ককে শিশুতে পরিণত করা যায়? আর জিবফেং সেই বাচ্চাদের কাছ থেকে বয়সও নিত, আর তখন তাদের মধ্যে কে বাচ্চায় পরিণত হবে সেটা নিয়ে তারা চিন্তিত ছিল। আর তখন শ্যান বলে যে আমি বাচ্চা হব, আর তখন তারা সবাই রাজি হয়ে যায়। এরপরে তারা একটি উপায়ও বের করে ফেলে যে কিভাবে বাচ্চা হওয়া যায়। আর এরপরে তারা
শ্যানকে বাচ্চায় পরিণত করে ফেলে। এটা করতে লিয়ানের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে এটি করে। তো এরপরে আমরা দেখতে পাই যে ইউ, লি আর শেন একসাথে বাজারে চলে আসে, আর তারা বাবা মা আর মেয়ে হওয়ার অ্যাক্টিং করে। আর তখন লি আর ইউ ইচ্ছে করে শেনকে একাই ছেড়ে দেয়, যেটাতে যেন জি বোফেং তাকে কিডন্যাপ করে। তো এরপর আমরা দেখতে পাই যে একটি লোক এসে শেনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তো এরপর আমরা শ্যানকে দেখতে পাই সে একটি খাঁচায় বন্দী ছিল। আর তখন সে একটি বৃদ্ধকে দেখে বলে যে আমরা কোথায়। আর তখন সেই লোকটি বলে যে আমি কোনো বৃদ্ধ নই, আমার বয়স মাত্র 7 বছর। আসলে সেই লোকটির বয়স সত্যি 7 বছরই ছিল। জি বোফেং জাদু করে তাকে বড় করে ফেলেছে। আর তখন সেখানে জি বোফেং চলে আসে। আর তখন জি বোফেং একটি লোককে তার সাথে নিয়ে এসেছিল। আর তখন জি বোফেং সেই লোকটিকে বলে যে তুমি এদের মধ্যে যে কোনো একটি বাচ্চাকে বেছে নিতে পারো। আর তখন সেই লোকটি একটি বাচ্চাকে বেছে নেয়। আর তখনই শ্যান সেই লোকটিকে বলে যে আপনি আমাকে কেন বাছাই করলেন না? আপনি কি জানেন না নারীরা পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে? আর তখন জি বোফেং তাকে বলে যে তুমি কি ভয় পাচ্ছ না? আর তখন শ্যান বলে যে না। তো এরপরে তারা শ্যানকে নিয়ে আসে, আর তখন তারা শ্যানকে বেঁধে ফেলে। তো এরপর আমরা দেখতে পাই জি বোফেং লিয়ানকেও ধরে ফেলেছিল। আসলে লিয়ান শ্যানের পিছু করতে করতে সেখানে এসেছিল, আর তখনই জি বোফেং তাকে ধরে ফেলে। আর আমরা দেখতে পাই জি বোফেং শ্যানকে চিনতে পেরেছিল, আর সে তাকে বলে যে লিয়ান লি আর ইউকে খবর দিতে পারেনি, আর আমি জানি যে তুমি শ্যান। তো তখন জি বোফেং তার কাছ থেকে জীবন নেওয়ার জন্য তাকে একটি মেডিসিন খাইয়ে দেয়। আর তখন সে শ্যানের কাছ থেকে জীবনের একটি গুলি বের করে। আর তখন সেই গুলিটি সেই লোকটিকে সে দিয়ে বলে যে তুমি এটি খাও, তাহলে আরো 20 বছর বাঁচতে পারবে। তো সেই লোকটি যখনই সেটি খেতে যাবে তখনই সেখানে লি চলে আসে, আর তখনই লি তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর ফাইটের এক পর্যায়ে জি বোফেং আয়না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন লিও সেই আয়নার মধ্যে ঢুকে পড়ে। আর আমরা দেখতে পাই যে সেই আয়নার মাধ্যমে লি লিং ইউয়ানে চলে আসে, অর্থাৎ ইউ এর রাজ্যে চলে আসে। আর তখন সে সেখানে আধ্যাত্মিক কর্মকর্তাদের দেখতে পায়। আর তখন সে সেখানে ইতিহাসের পাথর দেখতে পায়। এটি এমন একটি পাথর ছিল যেখানে যে কেউ হাত রাখলে সে যে কোনো কারো বিষয়ে জানতে পারতো। আর তখন লি সেই পাথরের সাহায্যে ইউ এর স্বামী সম্পর্কে জানতে পারে। সে জানতে পারে যে গত বছরে ইউ এর স্বামীর নাম ছিল তাওরান। আর সে এটাও জানতে পারে যে সেই তাওরান আর কেউ নয়, বরং সে নিজেই ছিল। অর্থাৎ সে 800 বছর আগে ইউ এর স্বামী ছিল। তারপর আমরা জানতে পারলাম যে ইউ এর গত বছরের প্রেমিক সেটা আর কেউ নয়, বরং লি ছিল। আর তখন সেখানে জি বোফেং চলে এসেছিল। আসলে এই পরিকল্পনাটি জি বোফেং এরই ছিল। সেই লিকে এখানে এনেছে তার সত্যিটি জানানোর জন্য। আর তখন জি বোফেং লিকে বলে যে তুমি কি জানো তোমার জন্য ইউ 800 বছর ধরে অপেক্ষা করেছিল। সে তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিল এবং অবশেষে সে আবার দেখা করলো তোমার সাথে। তবুও তুমি লেথি ওয়াটার পান করবে আর তাকে পুরোপুরি ভুলে যাবে। তুমি কাউকে ভালোবাসার পর যদি তোমার তাকে ভুলে যেতে হয় তাহলে এটা কেমন হবে বলো? তখন জি বোফেং লিকে বলে যে চলো একটি চুক্তি করি। তুমি তো জানো যে আমি 1000 বছর ধরে বেঁচে আছি, আর আমি 1000 বছর ধরে একটি মানুষকেই ভালোবাসি, আর কাউকে মিস করার অনুভূতি শুধু আমিই জানি। আর তাই তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে চিরকাল বাঁচাতে পারি, আর তাহলে তুমি চিরকাল ইউ এর সাথে থাকতে পারবে। আসলে জি বোফেং এখানে একটি প্ল্যান করেছিল যে সে ইউ এর নাম দিয়ে লিকে বিভ্রান্তিতে ফেলে তাকে মেরে ফেলবে, যেটাতে লি যেন তাকে আর না মারে, যার কারণে সে তাকে এখানে এনেছিল এবং সেই সত্যটি জানিয়েছিল। আর তখন লি বলে যে আমি বেছে নিচ্ছি। এই কথা বলে সে সামনে এগোতে থাকে, আর তখন সে সামনে গিয়ে জি বোফেং কে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই জি বোফেং ও লিকে মারার জন্য তলোয়ার বের করেছিল, কিন্তু তার তলোয়ারটি অনেক ছোট ছিল আর লি এর তলোয়ার অনেক বড় ছিল, যেটাতে সে তাকে আগে মেরে ফেলে। আর তখন লি বলে যে আমি তোমাকে মারা বেছে নিচ্ছি। তো এখানে জি বোফেং মারা যায়। আর কয়েকটা পর্ব পরে তোমরা আরো বড় একটি টুইস্ট জানতে পারবে, যেটি জেনে তোমরা অনেক অবাক হয়ে যাবে। আর এরপরে লি ইউদের কাছে চলে আসে, আর ইউ এর কাছে এসে লি ইউকে জড়িয়ে ধরে, কিন্তু সে তাকে তার স্বামী হওয়ার বিষয়ে কিছুই বলে না। তো এরপরে তারা একসাথে ড্রিঙ্কস করছিল, আর ড্রিঙ্কস করতে করতে লিয়ান হঠাৎ করে বলে ফেলে যে যেহেতু তুমি এখন জি বোফেংকে মেরে ফেলেছো তাহলে এখন তোমার লেথি ওয়াটারটি পান করা উচিত নয়। আর তখন লি ইউকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে আর কতদিন আছে। আর তখন ইউ বলে যে হয়তো বা আর কয়েকদিন আছে। এরপরে তারা দুজন যখন বাইরে আসে তখন গ্রামের সকল লোক তাদের কাছে এসে ধন্যবাদ দিতে থাকে, কারণ তাদের বাচ্চারা তাদের ঘরে ফিরে এসেছিল। তো এরপর আমরা দেখতে পাই ইউ লি এর কাছে আসে, আর তখন তারা একসাথে কথা বলে। আর তখন লি ইউকে জিজ্ঞাসা করে যে তোমাদের যে ইতিহাসের পাথর আছে এটা কি সত্যি আগের কথাগুলো বলে? আর তখন ইউ বলে যে হ্যাঁ এটা একদম সত্যি। আর তখন লি বলে যে কেন এটা গোলমাল হতে পারে না? আর তখন ইউ বলে যে যদি এটা গোলমাল করে তাহলে আমাদের সকল কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, যার কারণে এটা কোনো সময় মিথ্যা হতে পারে না। আর তখন লি বলে যে আমি শুধু ভয় পাচ্ছি যে যখন আমি লেথি ওয়াটার পান করব এবং দুর্ঘটনাক্রমে পাথরটি যদি দেখি তখন আমি কৌতূহলী হব যে আমি তোমার মতো একজন বোকাকে ভালোবাসতাম। আর তখন ইউ বলে যে কি তুমি আমাকে বোকা বললে? আর তখন লি ইউকে বলে যে আমি সবসময় তোমাকে মনে রাখবো। এই কথা বলে তারা কিস করে। তো এরপরে রাতের বেলা হঠাৎই ইউ জেগে যায়, আর তখন সে একা একা বসে থেকে কাঁদছিল, কারণ সে তো জানে যে লি তাকে ভুলে যাবে। সে যখন কান্না করছিল তখনই সে সেখানে একটি বই দেখতে পায়, আর তখন সে সেই বইয়ের ভিতরে একটি চিঠি দেখতে পায়। আর তখন সেই চিঠির উপরে তাওরান লেখা ছিল। আর তখন সে সেই চিঠিটি পড়ে, আর তখন সেখানে লেখা ছিল যে
আমার নাম লি, আমার বাবা মা মারা গেছেন এবং তারপর এক এক করে আমার আত্মীয় স্বজন আর আমার স্মৃতি হারিয়ে গিয়েছে, কারণ আমি লিতে জল পান করেছি। 800 বছর আগে আমার নাম ছিল তাওরান এবং আমি ইউকে বিয়ে করেছিলাম। আর এটি দেখে ইউ বলে যে তার মানে তাওরান লি ছিল, আর লি এই সকল ঘটনা লিখে রেখেছিল যাতে করে তার স্মৃতি হারিয়ে গেলে সে এটি দেখলে যেন তার স্মৃতি মনে করতে পারে। তো এখানে ইউ জানতে পারলো যে তার আগের বছরে প্রেমিক লি ছিল। কিন্তু এখানে মজার একটি কাহিনী ঘটেছে। লি কিন্তু জানে যে ইউ তার বিষয়ে কিছু জানে না, কিন্তু অন্যদিকে ইউ সকল কিছু জেনে গিয়েছিল। আবার এই কথাটি লি জানতো না। তো এরপরে আমরা দেখতে পাই যে সকাল হয়ে যায় আর তখন ইউ লিকে দিয়ে শেষবারের মতো তার চুল আশ্রিয়ে নেয়। তো এরপরে লি ইউ এর চুল বেঁধে দেয়। তো তারা শেষবারের মতো কথা বলে নেয় আর তখন ইউ লিকে বলে যে তুমি তোমার যত্ন নিও। এই কথা বলেই সেই লেতে ওয়াটার তার মুখে নিয়ে নেয় আর এরপরে সে লিকেও সেটি দিয়ে দেয়। আর লিকে বিদায় জানাতে তো ইউ এর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তার তো কিছু করার ছিল না, তার তো এটা করতেই হতো। আর এরপরে ইউ লিয়ানের সাথে দেখা করে আর তাকে বলে যে আমার মিশন শেষ, এখন আমার বাড়িতে যাওয়ার পালা। তো এরপরে ইউ যখন সেই কুয়ো দিয়ে যাবে তখনই পিছন থেকে কেউ তাকে তরোয়াল দিয়ে আঘাত করে আর আঘাত করার সাথে সাথে ইউ এর চুল সাদা হয়ে যায়। আর তখন পিছে তাকিয়ে দেখে যে সেটা আর কেউ নয় বরং ঝান সেন ছিল। আমি তোমাদেরকে বলেছিলাম না যে ইউ ঝান সেনকে ছেড়ে দিয়ে ঠিক করলো না, এই দেখো তার প্রমাণ। ওই দিন যদি লি তাকে মেরে ফেলতো তাহলে কিন্তু তার আজকে এই দিনটি আর দেখতে হতো না। ঝাং সেন লিয়ানের রূপ নিয়ে এখানে এসেছিল। আর তখন ইউ ঝান সেনকে বলছে যে জিবফেং তো মারা গিয়েছে, তুমি তারপরও কেন খারাপ কাজ করছো? আর তখন ঝান সেন বলে যে পুরাতন মাস্টার যা দিতে পারে না নতুন মাস্টার আমাকে তাই দিতে পারে, আর তুমি তো অনেক মানুষদের অপমান করেছো, এটার ফল তোমাকে পেতে হবে না? আর ঝান সেন এর নতুন মাস্টারকে এটাও আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। আর তখন ঝান সেন ইউকে বলে যে আমি তোমাকে তার হাতে ধরিয়ে দিয়ে অনেক দিন বাঁচতে পারি। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই সে ঘুম থেকে ওঠে আর এখন তার সকল স্মৃতি মুছে গিয়েছিল। আর তখন সেখানে শ্যান আসে আর এটা দেখে সে শ্যানের দিকে তরোয়ার তুলে আর তখন শ্যান বলল যে এটা আমি শ্যান। অন্যদিকে আমরা ঝান সেনকে দেখতে পাই সে ইউকে নিয়ে এসে বন্দি করে রেখেছিল। আর তখন আমরা তার নতুন মাস্টারকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে সেই মুখোশ পরা মেয়েটি যে কিনা জিবফেংকে আগে নির্দেশনা দিচ্ছিল। জিবফেং তো মারা গিয়েছে কিন্তু সেই মেয়েটি তো মারা যায়নি। তো এই মেয়েটি এই ড্রামাটির প্রধান ভিলেন। তোমরা তো হয়তোবা এতদিন ভাবছিলে যে জিবফেংই হয়তোবা প্রধান ভিলেন হতে পারে, তবে না, এই মেয়েটি প্রধান ভিলেন। আর ড্রামার শেষে অনেক বড় একটি টুইস্ট তোমরা জানতে চলেছো আর যেটি দেখেও তোমরা অনেক অবাক হবে। এরপর আমরা দেখতে পাই যে ঝান সেন ইউকে নিয়ে বাজারে চলে আসে আর বাজারের মধ্যে সে সবার সামনে ইউকে দুষ্টু জাদুকরি বলছিল। আর সে সকল লোকদের এটা বিশ্বাস করায় যে তার জন্যই এখানে খরা হচ্ছে আর তার জন্যই মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। সে তাদেরকে ইউকে মারার জন্য উদ্বুদ্ধ করে ফেলে আর সে তাদেরকে বোঝায় যে ইউ যতদিন বেঁচে থাকবে ততদিন এই এলাকার মানুষদের উন্নতি বা ভালো হবে না। আর তখন ঝান সেন একটি ছবি দেখায় যেখানে দুষ্টু জাদুকরের ছবি আঁকা ছিল আর সেই ছবিটিতে যে মেয়েটি ছিল সেই মেয়েটি হুবহু ইউ এর মতো দেখতে, যেটাতে সেই লোকজনদের বিশ্বাস করতে পারে যে ইউ সেই দুষ্টু জাদুকরি। আর তখন ঝান সেন একটি তলোয়ার নিয়ে ইউ এর পায়ে আঘাত করে যেটাতে ইউ কান্না করতে শুরু করে আর যেটাতে চারপাশে ভূমিকম্প শুরু হয়ে যায়। তখন ঝান সেন সেখানে থাকা সকল লোককে বলে যে দেখো এটা কি ভূমিকম্প নয়, এটা হলো ডাইনির রাগ। আর তখন সেখানে থাকা সকল মানুষই বলতে থাকে হ্যাঁ এটা তো সেই খরা ডাইনির রাগ। আর তখন সেখানে থাকা সকলে ইউকে মারতে বলে। অন্যদিকে শ্যান লি কে বোঝাচ্ছিল যে তার নাম লি আর সে তার নানির বোন হয়। আর তখন লি শ্যানকে বলে যে তাহলে আমার কিছু মনে নেই কেন? আর তখন শ্যান বলে যে তুমি সেই উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়েছিলে যার কারণে তোমার স্মৃতি হারিয়ে গিয়েছে। শ্যান এখানে সত্যটা বলে না কারণ সে তো জানে যে লি তো এখন বুঝতে পারবে না। তো শ্যান আর লি যখন সেখানে ছিল তখনই শ্যান সেখানে সেই মেয়েটিকে দেখতে পায় আর তাকে দেখে শ্যান লিকে রেখে সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে সেই মেয়েটি লি এর কাছে চলে আসে আর তখন সেই মেয়েটি লিকে মাস্টার লি বলে ডাক দেয়। আর তখন লি বলে যে তুমি কি আমাকে চেনো? আর তখন সেই মেয়েটি বলে যে আমি শুধু তোমাকে চিনি না বরং এটাও জানি যে কে তোমার স্মৃতি হারিয়ে দিয়েছে। এই কথা বলে সেই লিকে ইউ এর কাছে নিয়ে আসে। আর তখন সেই মেয়েটি লিকে বলে যে সেই খরা জাদুকরিনি আপনাকে এবং এই এলাকার লোকেদের ক্ষতি করেছে। আর তখন ঝান সেন লি এর হাতে তার তলোয়ার দিয়ে তাকে মারতে বলে। আর তখন সেখানে থাকা সকল লোকেরাই তাকে মারতে বলছিল যেটাতে লিও তাকে মারতে চায়। আর সে যখন তাকে মারতেই যাবে তখনই সেখানে শ্যান চলে আসে আর তখন শ্যান তাকে মারতে মানা করে। আর শ্যান লিকে বলে যে আমাদের একটি জরুরি কাজ আছে, এখনই ফিরে চলুন। এই কথা বলে তাকে সেখান থেকে নিয়ে যায়। তো এরপরে আমরা ইউকে দেখতে পাই সে অজ্ঞান হয়ে পড়েছিল আর তখন সেখানে ঝান সেন চলে আসে আর সে তাকে চাকু দিয়ে আবারও আঘাত করে। আর সে তাকে আঘাত করছিল যেটাতে ইউ যেন জেগে যায়, কিন্তু ইউ এটাতেও জাগে না। যেটাতে সে তাকে আবারও আঘাত করতে যাবে তখনই সেখানে লি চলে আসে আর তখন লি তার কাছ থেকে ইউকে সেখান থেকে নিয়ে আসে। আর এরপরে
লি ইউকে তার প্রাসাদে নিয়ে এসে তাকে বলে যে তুমি যদিও দুষ্টু মানুষ, কিন্তু তারপরেও তারা আমাকে তোমাকে মারার জন্য ব্যবহার করেছিল, যার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আর তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। আর তখন ইউ তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় আর তাকে বলে যে তুমি আমাকে আর কখনোই দেখতে পাবে না। আর তখন ইউ চলে যাওয়ার আগে একটি আপেল বের করে, যেটি সে লি এর জন্য কিনেছিল, ওই যে সেই মেলাতে যেখানে সে ঝানশ্যাং এর সাথে গিয়েছিল, ওই দিন সে কিনেছিল। আর তখন সে লি এর হাতে সেই আপেলটি দিয়ে তাকে বিদায় জানায় আর তখন সে সেখান থেকে চলে যায়। তো এরপরে আমরা লিকে দেখতে পাই, সে সকালবেলা যখন উঠেছিল তখন সে তার সামনে সেই আপেলটি দেখতে পায়। আর তখন এটি দেখে শ্যান বলে যে এই আপেলটি নষ্ট হয়ে যাচ্ছে, আমি ফেলে দিচ্ছি, কিন্তু তখন লি তাকে ফেলতে দেয় না। আর তখন লি সেই আপেলটির এক কামড় খায়, আর যেটাতে তার ইউ এর সকল স্মৃতি মনে পড়তে থাকে। আর তখন সেই আপেলটি আরো 2 কামড় খায়, যেটাতে তার সকল স্মৃতি মনে পড়ে যায়। আমি জানি না যে আপেলের কি কনসেপ্ট, যে তার আপেল খেয়ে কিভাবে স্মৃতি মনে পড়লো, কিন্তু এই আপেলটি খেয়ে তার স্মৃতি মনে পড়ে যায়। আর এরপরে সে ইউ এর কথা ভাবতে থাকে আর সে ইউ এর কথা ভেবে কাঁদতে থাকে। আমরা ইউকে দেখতে পাই, সে আবারও তার রাজ্যে অর্থাৎ লিংওয়ানে ফিরে এসেছিল আর তখন সে একটি গাছে পানি দিচ্ছিল। তো এরপর আমরা সেই মাস্ক পরা মেয়েটিকে দেখতে পাই। আর এখন আমরা এই ড্রামাতে সব থেকে বড় টুইস্টটি দেখতে পাবো। তো আমরা দেখতে পাই যে সেই মেয়েটি তার মাস্কটি খোলে আর আমরা দেখতে পাই যে সেই মেয়েটি আর কেউ নয়, বরং নায়িকার বোন ছিল। আর সে কিন্তু নায়িকার নিজের বোন ছিল না আর কি, তারা একসাথে কাজ করতো এই আর কি। এর নাম ছিল মেঙ্গে। আমরা জানতে পারি যে মেঙ্গে জি বোফেংকে অনেক ভালোবাসতো। আসলে তার যখন একটি বড় ধরনের রোগ দেখা দিয়েছিল তখন সবাই বলছিল যে সে মারা যাবে, কিন্তু শুধুমাত্র জি বোফেঙ্গই তার পাশে ছিল এবং সে তাকে যত্ন করেছিল। আর তখন মেঙ্গে বলে যে আমি সেই দিন থেকে নিয়ত করছি যে আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না, আর আমি যেদিন থেকে লিঙ্গওয়ানে এসেছি সেই দিন থেকে আমি তোমার জন্য একটি সূক্ষ্ম পরিকল্পনা করেছি। আমি লেডি ডেস্টিনির আস্থা অর্জন করেছি। আর যেহেতু জি বোফেং মারা গিয়েছিল, যেটাতে মেঙ্গে অনেক কষ্ট পেয়েছিল, আর সে এটার প্রতিশোধ নেওয়ার জন্যই ইউকে মারতে চায়, যেটাতে লি যেন তার ভালোবাসাকে হারানোর কষ্ট পায়। মেঙ্গে বলে যে সে ইউকে তাদের কাছে বলির পাঠা বানাবে আর এরপরে সে নিজে তাকে মেরে ফেলবে। আর এই সকল কথা শ্যান বাইরে থেকে শুনছিল। আর শ্যান সেখান থেকে চলে যাওয়ার সময় একটি শব্দ হয়, যেটাতে মেঙ্গে বুঝতে পারে আর তখন সে তার পিছু করে। আর এরপর আমরা শ্যানকে দেখতে পাই সে লিয়ানের কাছে এসেছিল। সে লিয়ানকে এসে বলছিল যে তার লিংওয়ানে যেতে কি তার কোনো অনুমোদন লাগবে। আর তখন লিয়ান লক্ষ্য করে যে শ্যানকে কেউ তলোয়ার মেরেছে আর তখন শ্যানও মারা যায়। তো এরপরে আমরা ইউকে দেখতে পাই, সে সেখানে তার মুরগি খুঁজছিল। আসলে এই মুরগিটি লি ইউকে দিয়েছিল। ইউ যখন লিংওয়ানে ফিরে আসছিল তখন লি তাকে সেটি উপহার দিয়েছিল, আর যার কারণে সে সেই মুরগিগুলোকে অনেক যত্ন সহকারে রেখেছিল। আর তখনই সে মেঙ্গের হাতে তার মুরগিটি দেখতে পায় আর সে দেখতে পায় মেঙ্গে তার মুরগিকে মেরে ফেলেছে। আর তখন ইউ বলে যে তুমি আমার মুরগিকে মারলে কেন। আর তখন মেঙ্গে বলে যে আমি শুধুমাত্র তোমার একটি মুরগিকে মেরেছি, তাই বলে তুমি এত পাগলামো করছো, আর তুমি আমার লোককে মেরে ফেলেছো, আমি কি করব। আমরা দেখতে পাই যে মেঙ্গে ইউকে সকল সত্য কথা বলে দেয়। মেঙ্গে বলে যে জি বোফেং এবং আমি 1000 বছরেরও বেশি সময় ধরে একসাথে ছিলাম এবং কোনো কিছু আমাদের আলাদা করতে পারেনি, কিন্তু লি বুগুই তাকে হত্যা করে। আর তখন ইউ বলে যে তাহলে এটা তুমি ছিলে, তুমি জি বোফেংকে বয়স স্থানান্তর করতে সাহায্য করতে। আর তখন মেঙ্গে বলে যে হ্যাঁ। আর মেঙ্গে আরো বলে যে লি বুগুই তার স্মৃতি হারিয়ে ফেলেছে, সে এখন তোমার সাথে যেমন আচরণ করে সেটা কি আর ভালোবাসা আছে। আর তখন ইউ বলে যে আমি এখনই মহারাজকে সকল সত্য কথা বলে দেব। তো ইউ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে লেডি ডেস্টিনির 2টি সৈন্য চলে আসে, আর তারা তখন ইউকে অপবাদ দেয় যে ইউ নাকি লিয়ের সাথে বয়সের স্থানান্তর করেছে, আর এটার প্রমাণও শক্ত। তার আত্মা বিচ্ছুরিত না হওয়া পর্যন্ত তাকে নির্বাসিত করা হবে। আর এরপর আমরা দেখতে পাই ইউকে আসামি বানিয়ে জেলে বন্দি করে রাখা হয়। আর আমরা দেখতে পাই যে তারা সেখানে ইউকে বিজলি শট দিতে থাকে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, সে ইউ এর অপেক্ষা করছিল। আর তখন সেখানে লিয়ান চলে আসে। আর এরপরে লিয়ান লিকে বলে যে ইউকে লিংওয়ানে বন্দি করা হয়েছে আর তাকে জি বোফেং এর অপরাধের ফাঁসানো হয়েছে, আর তাকে ফাঁসিয়েছে লেডি ডেস্টিনির আরো একটি দাসী মেঙ্গে। সে মহারাজের কাছে মিথ্যা প্রমাণ করেছে এবং সে ইউকে মারতেও চেয়েছে। আর তখন এই কথা শুনে লিয়ান নিজেকে আটকাতে পারে না, সে লিংওয়ানে যেতে চায়। আর তখন লিয়ান বলে যে একজন মানুষ সেখানে যেতে পারে না। আর তখন লি বলে যে আমি কোনো কিছু বুঝি না, আমি সেখানে যাব এবং ইউকে বাঁচাবো, তুমি আমাকে সেখানে পাঠাও। আর তখন লিয়ান বলে যে সেখানে মেঙ্গে অনেক বছর ধরে ষড়যন্ত্র করছে আর সে তার অনেক গুপ্তচরও তৈরি করেছে, যেটাতে তুমি সেখানে গেলেই তুমি বিপদে পড়বে। আর তখন লি বলে যে আমি কোনো কথা শুনতে চাই না, আমি সেখানে যাব। আর লি যখন কোনো কথা শোনে না তখন লিয়ান বলে যে একটি উপায় আছে, তোমার আত্মা তোমার শরীর ছেড়ে সেখানে যেতে পারে, কিন্তু তোমার কাছে মাত্র 24 ঘন্টা থাকবে, এরপরে তোমার আত্মা ছড়িয়ে পড়বে এবং তুমি কিংচুয়ানেও আর থাকতে পারবে না। আর তখন লি বলে যে আমার আত্মা ছড়িয়ে পড়লেও আমি তাকে সেখানে একা কষ্ট পেতে দিব না, তুমি তাড়াতাড়ি আমাকে সেখানে পাঠাও। আর তখন লিয়ান লিকে বলে যে আমি জি বোফেং এর অপরাধের প্রমাণ সংগ্রহ করেছি, তোমাকে শুধুমাত্র এটি মহারাজের কাছে নিয়ে যেতে হবে এবং ইউকে বাঁচাতে পারবে। আর কিংচুয়ানে
শিশুরা নিরাপদে থাকবে। তো তখন লিয়ান লিকে লিংওয়ানে পাঠিয়ে দেয়। তো এরপর আমরা লিকে দেখতে পাই সে জেলখানায় চলে আসে আর সে এসে সেই দুইটি সৈন্যকে মেরে ফেলে। আর তখন লি ইউ এর কাছে পৌঁছে যায় আর তখন সে ইউকে ডাকতে থাকে। আর তখন ইউ লিকে দেখে বলে যে আমি শুনেছি যে একজন মৃত ব্যক্তি তার ভালোবাসার লোককে স্বপ্নে দেখতে পারে, তাই এটা সত্য। আসলে ইউ মনে করে যে সে এটা স্বপ্ন দেখছে। আর তখন লি বলে যে তুমি এটা কি বলছো, আমি সত্যি এখানে এসেছি, আমি সত্যি তোমাকে বাঁচাতে এসেছি। আর তখন ইউ কাঁদতে কাঁদতে বলে যে এটা কিভাবে সম্ভব হতে পারে, তুমি তো ইতিমধ্যেই লিথিয়াম ওয়াটার পান করেছো, তুমি তো আমাকে ভুলে গিয়েছো, আর তুমি এখনো আমাকে কিভাবে মনে রাখতে পারো। আর তখন লি ইউকে বলে যে তুমি কি ভুলে গিয়েছো, তুমি চলে যাওয়ার দিনে আমাকে একটি ফল দিয়েছিলে আর সেই ফলে কিন্তু তোমার চোখের জল ছিল, আর সেটি খেয়ে তোমার সম্পর্কে আমার সকল কথা মনে পড়ে যায়। আসলে সেদিন ইউ যখন তাকে সেই আপেলটি দেয় সেই সময় ইউ কান্না করছিল, যেটাতে তার চোখের পানি সে আপেলে পড়েছিল। আর তখন লি এখানে এই কথা বলে যে সে লি ছিল এবং সে তাওরানো ছিল। আর তাওরানের কথা শুনে ইউ কিছুটা স্বস্তি ফিল করে, কিন্তু তবুও সে এটা বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যি লি ছিল। আর তখন লি আর কোনো উপায় না পেয়ে সে ইউকে কিস করে আর তখন তাকে বলে যে এবার কি বিশ্বাস করলে যে আমি সত্যি তোমাকে বাঁচাতে এসেছি। আর তখন ইউ এটা বিশ্বাস করে আর সে তাকে বলে সত্যি তাহলে তুমি এখানে এসেছো। তো এরপরে লি ইউকে নিয়ে সেখান থেকে চলে আসে আর তারা তখন সেই স্পিরিচুয়াল অফিসারের কাছে চলে আসে যে কিনা তাদেরকে দুনিয়াতে পাঠাতো। আর তখন সেই ছেলেটি তাদেরকে দেখে বলে যে তোমরা কি পাগল, তোমরা এইভাবে চলে এসেছো কেন, সেখানে চারিদিকে সৈন্যরা দেখছে, তারা দেখতে পেলে তোমাদের ধরে নিয়ে যাবে। আর তখন ইউ বলে যে তুমি প্লিজ আমাদের এখন কিংচুয়ানে যেতে দাও। আর তখন ইউ তার কাছে সাহায্য চায় আর তখন সেই ছেলেটিও তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর তখন ইউ লিকে নিয়ে চলে যেতে চাইলে লি ইউকে বলে যে তুমি প্রথমে কিংচুয়ানে যাও। আর তখন ইউ বলে যে তাহলে তুমি একা কি করবে। আর তখন লি বলে যে জিবোফিং যে বাচ্চাদের বয়স কেড়ে নিয়েছিল তাদের বয়স আবারও পুনরুদ্ধার করা হয়নি, যার কারণে আমার প্রমাণ নিয়ে সম্রাটের কাছে যেতে হবে, আর তা না হলে সেই বাচ্চাগুলো মারা যাবে, আর আমি চাই না যে তুমি সারা জীবন লুকিয়ে থাকো। আর তখন ইউ বলে যে তাহলে তুমি কি করবে। আর তখন লি বলে যে দেখো তুমি প্রথমে পৃথিবীতে ফিরে যাও, আর যখন এটি সমাধান হয়ে যাবে তখন আমি তোমার কাছে ফিরে আসবো। আর তখন ইউ একা একা যেতে চায় না। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে মেঙ্গে সৈন্য নিয়ে চলে আসে আর তখন সে এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। তো তখন মেঙ্গে ইউকেও ধরে ফেলে আর তখন সেখানে লিয়ান চলে আসে আর লিয়ান মেঙ্গের সাথে লড়াই করতে থাকে। আর তখন শ্যানও এসেছিল আর তখন শ্যান তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। আর আমরা দেখতে পাই যে লি আর ইউ সম্রাটের কাছে চলে এসেছিল। আর এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে ইউ এর সাথে এত কিছু হয়ে গেল কিন্তু সম্রাটের দিকে কিছুই জানে না। মেঙ্গে তার সৈন্য নিয়ে এত কিছু করছে কিন্তু সম্রাটের কোনো খবরই নেই, এটা আবার কেমন সম্রাট। আচ্ছা যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে না যাই। তো তখন লি সম্রাটকে বলে যে ইউ এর সাথে অন্যায় করা হয়েছে আর এটাই তার প্রমাণ, এই বলে সে একটি বই দেখায়। তখন লি বলে যে মহারাজ লিয়াং গুয়ানপিং এর টাউন গড সে সেই শিশুদের নামের তালিকা তৈরি করেছে যাদের বয়স বঞ্চিত হয়েছে, সব মিলিয়ে 968 জন। তাদের মধ্যে 69 জন ইতিমধ্যে লিংওয়ানে পৌঁছে গিয়েছে এবং আপনাকে জিজ্ঞাসা না করে শূন্যে নির্বাসিত করা হয়েছে। শিশুরা এখনো একের পর এক মারা যাচ্ছে। প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে এবং নিষ্পাপ শিশুদের বাঁচাতে অনুগ্রহ করে পুনর্বিচার শুরু করুন। আর এই কথা শুনে সম্রাট রেগে যায়। ভাবতেই হবে যে ওরা আমার নাকের নিচে এমন জঘন্য ব্যবসা করছে, আমাকে দেখতে হবে তারা কারা। তখন লি বলে যে মহারাজ আপনি একবার প্রতারিত হয়েছেন কিন্তু এইবার ন্যায় বিচার বজায় রাখুন। আর তখন সম্রাট বলে যে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সত্য খুঁজে বের করব। আর লি যখন এই কথা বলে তখনই তার হাত উধাও হতে থাকে, অর্থাৎ তার 24 ঘন্টা যে সময় ছিল সেটি শেষ হয়ে যায়। তার মানে তার আত্মা এখন ছড়িয়ে পড়বে, অর্থাৎ সে আর জীবিত থাকবে না। আর তখন এটি দেখে ইউ বলে যে তোমার কি হচ্ছে, তোমার হাত উধাও হয়ে গেল কেন। আর তখন লি বলে যে এটাই সময়, তুমিও নিরাপদ, শিশুরাও নিরাপদ, এখন আমার সময় শেষ হয়ে গিয়েছে, তোমাকে শেষবারের মতো দেখতে পারার জন্য আমার কোনো দুঃখ নেই। তো তখনই লি উধাও হয়ে যায় আর এটা দেখে ইউ আবারও কাঁদতে শুরু করে, যেটাতে চারপাশে আবারও ভূমিকম্প চলে আসে। এরপর আমরা দেখতে পাই লেডি ডেস্টিনি ইউকে থামায় আর তখন আমরা দেখতে পাই সম্রাট মেঙ্গেকে ধরে আনে, অর্থাৎ তিনি সত্যটি জানতে পেরেছিলেন। আর তখন সম্রাট বলে যে মেঙ্গে তুমি কিংচুয়ানে জিপোফেং এর সাথে ষড়যন্ত্র করেছো ডেস্টিনির বইকে মিথ্যা সাব্যস্ত করার জন্য এবং লিংওয়ানে আদেশের পাশাপাশি নিয়তিকে বিঘ্নিত করেছো। এখন তোমাকে শূন্য পাঠানো হবে আর তুমি কখনোই পুনর্জন্ম গ্রহণ করবে না। এখানে শূন্য মানেই তাকে জেল বোঝানো হচ্ছে আর কি। তো তখন মেঙ্গেকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তখন সম্রাট বলে যে যেহেতু মেঙ্গের কারণে কর্ম বিপর্যয়ের মধ্যে রয়েছে তাই নিয়তির বইটি পুনরায় তৈরি করা উচিত, যেটাতে মানুষের বয়স পুনরুদ্ধার করা যেতে পারে, আর এটার দায়িত্বে থাকবে লেডি ডেস্টিনি। তো তারা যখন এই কথা বলে তখনই সেখানে থাকা কালো মেঘটি সরে যায়, অর্থাৎ যে মেঘটি তোমরা একদম প্রথম এপিসোডে দেখেছিলে যে লি যখন ডেস্টিনি বুক চুরি করেছিল তখনই সেই মেঘটি জমেছিল আর তখন থেকে এখন পর্যন্ত সেটি ছিল। আর তাদের এই কেসটি সমাধান হওয়ার মাধ্যমে সেই মেঘটিও শেষ
শেষ হয়ে যায়। আর তখন সম্রাট ইউকে বলে যে তুমি আমাকে সত্যিকারের অপরাধ খুঁজতে সাহায্য করেছো এবং দুটি রাজ্যের আদেশ সুরক্ষিত করেছো। তুমি যে পুরস্কার চাও আমি তোমাকে তাই দিব, বলো তুমি কি চাও। আর তখন ইউ বলে যে লি তো আর নেই, আমি আর কি চাবো, আমি কিছুই চাইবো না। এই কথা শুনে লেডি ডেস্টিনি সম্রাটকে বলে যে আমি শুনেছি যে যদিও লি বুগুই অভিশপ্ত ছিল তবুও সে জনগণকে রক্ষা করতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জিবোফেংকে কিং চুয়ানে ধরার চেষ্টা করেছিল। আমি একটি অনুরোধ করছি যে দয়া করে লি বুগুইয়ের আত্মা পুনরুদ্ধার করুন এবং তাকে কিং চুয়ানে ফিরে যেতে দিন। আর তখন এই কথা শুনে ইউ সম্রাটকে বলে যে যদি আপনি তাকে ফিরিয়ে আনতে পারেন তাহলে প্লিজ তাকে ফিরিয়ে আনেন। আর তখন সম্রাট বলে যে আমরা সবাই জানি যে কেউ জীবনে ফিরে আসতে পারে না, যদিও আমি সবকিছুর মালিক কিন্তু আমি নিয়ম ভাঙতে পারি না। আর তখন ইউ বলে যে ঠিক আছে, আমার অযথা আশা করা উচিত ছিল না। আর তখন ইউকে মন খারাপ করতে দেখে সম্রাট বলে যে যাই হোক, সূর্যাস্তের মতো একজন মানুষ নতুন পরিচয় নিয়ে কিং চুয়ানে ফিরে আসবে, সে তোমার লি বুগুইয়ের মতো দেখাচ্ছে, তুমি কি একবার দেখতে চাও? আর তখন ইউ বলে যে তাতে কি, সে যাই হোক না কেন, সে তো আর লি না। আর তখন লেডি ডেস্টিনি ইউকে বলে যে বোকা মেয়ে, সম্রাট তোমার লি এর আত্মা পুনরুদ্ধার করতে সম্মত হয়েছেন যাতে লি বেঁচে থাকতে পারে, এটা একটা টপ সিক্রেট, আর কাউকে বলবে না। আর তখন এই কথা শুনে ইউ অনেক খুশি হয়ে যায় আর সে সম্রাটকে ধন্যবাদ জানায় আর তাকে বলে যে আমি চিরকাল আপনার গোলাম হতে রাজি। আর তখন সম্রাট বলে যে তুমি এটা ভুলে যাও, আমি তখন কৃতজ্ঞ থাকবো যখন তুমি আমার ঘরগুলো আর ভাঙবে না। অর্থাৎ সম্রাট ইউ এর কান্নার কথা বলছিল আর কি, সে যখন কান্না করে তখন তো সকল ঘর বাড়ি ভেঙে যায়। আর তখন লেডি ডেস্টিনি বলে যে যেহেতু লি এর পুনর্জন্ম হয়ে গিয়েছে তাহলে ইউকে এখন আমরা পৃথিবীতে পাঠিয়ে দিই। আর তখন সম্রাটও ইউকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। আর তখন সম্রাট লিয়ানকে বলে যে শুনেছি তুমি অনেক আগে এখানে বদলি হতে চাচ্ছিলে, যেহেতু মেঙ্গিয়ের ক্ষেত্রে তোমার অনেক কৃতিত্ব রয়েছে তুমি আমার প্রহরী হতে পারো। আর তখন লিয়ান বলে যে আমি ভয় পাচ্ছি যে আমি এটা করতে অক্ষম, তাই আমি তো টাউন গার্ড হয়ে থাকার জন্য আমার নম্র মন্দিরে ফিরে যেতে চাই। আর তখন সম্রাট বলে যে তুমি কি তাহলে আমাকে অস্বীকার করছো? আমি যদি আপনার পাহারাদার হতে পারতাম তাহলে তো আমি হাসতে হাসতে জেগে উঠতাম, কিন্তু আমি সেনের জন্য আমার মন্দিরে প্রার্থনা করতে চাই, আমি তাকে একা ছেড়ে যেতে পারি না। তখন সম্রাট লিয়ান আর সেনের ভালোবাসাটা বুঝতে পারে। আর তখন সম্রাট লিয়ান আর সেনকে লেডি ডেস্টিনি সেই দুইটি সৈন্য বানিয়ে দেয়। অর্থাৎ শুরুতে যে দুটি সৈন্য লেডি ডেস্টিনির প্রধান সৈন্য ছিল, অর্থাৎ তাদের পদও বাড়লো আবার তারা একসাথেও থাকতে পারলো। তো এরপরে আমরা লিকে দেখতে পাই তার পুনর্জন্ম হয়ে গিয়েছিল আর তখন সেখানে ইও চলে আসে আর সে এসে তাকে জড়িয়ে ধরে। তো এরপরে আমরা দেখতে পাই যে তাদের দুজনকেও আবারও লিথে ওয়াটার পান করানো হয় আর তাদেরকে লিথে ওয়াটার পান করেই দুনিয়াতে পাঠানো হয়। তার মানে তারা কিন্তু দুনিয়াতে আবারও নিজেদেরকে চিনতে পারবে না। তাদের যদি একে অপরকে চিনতে হয় তাহলে আবারও অনেক কিছু পাড়ি দিতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, তারা যখন দুনিয়াতে আসবেই তখন তাদেরকেও আবার লিথে ওয়াটার কেন পান করানোর দরকার ছিল? তাদেরকে যদি লিথে ওয়াটার পান করায় তাহলে তো তারা তাদের স্মৃতি আবারও হারিয়ে ফেলবে আর দুনিয়াতে এসে আবারও তাদের স্মৃতি মনে করতে হবে। আমার এই জিনিসটি একদমই ভালো লাগেনি। তো এরপর আমরা দেখতে পাই যে লিংইউয়ান থেকে সকল আধ্যাত্মিক কর্মকর্তারা দুনিয়ার সেই অনুষ্ঠান দেখতে এসেছিল, যেমনটা তোমরা প্রথম এপিসোডে দেখেছিলে যে সবাই অনুষ্ঠান দেখতে এসেছিল। আর তখন আমরা সেখানে লিয়ান আর সেনকে দেখতে পাই, তাদেরকে আমরা আধ্যাত্মিক কর্মকর্তার পোশাকে দেখতে পাই, তারাও সেখানে অনুষ্ঠান দেখতে এসেছিল। আর তখন আমরা লিয়ান আর সেনের কথাবার্তা থেকে জানতে পারি যে ইউ আর লিয়ান যদি কিং চুয়ানের আলাদা আলাদা জায়গাতেও থাকে তারপরও তারা একসাথে হয়ে যাবে, কারণ ম্যাচমেকার গড তাদেরকে মিল করে দিয়েছিল। ম্যাচমেকার গড হচ্ছে যে গড সবার ভালোবাসার মানুষের সাথে মিল করিয়ে দিত। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে তাদের মিল হবেই। তো তখন সেই অনুষ্ঠানেই আমরা ইউকে দেখতে পাই, সে রাস্তা দিয়ে হাঁটছিল। সে যখন হাঁটছিল তখনই তার সামনে দিয়ে একটি ছেলে যায় আর তখনই ইউ সেখানে থেমে যায়। আর সে যখন আবারও পিছে ফিরে তাকায় তখনই সে লিকে দেখতে পায়। তার মানে তাদের আবারও মিলন হয়ে গেল আর আমরা দেখতে পাই তারা একে অন্যের দিকে চেয়ে হাসছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটির এন্ডিংটা আমার অতটাও ভালো লাগেনি, কারণ ড্রামাটিতে শেষে তো দেখানোই হলো না যে তাদের স্মৃতি ফিরে আসলো কি আসলো না, তারা কি এক হলো কি হলো না, শুধুমাত্র আমাদের এটা দেখানো হলো যে তারা একে অন্যকে দেখে হাসছে। এটাতেই এখন আমাদের বুঝে নিতে হবে। তো এন্ডিংটা যাই হোক, ড্রামাটা অনেক সুন্দর ছিল। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এমনই নতুন নতুন ড্রামা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ড্রামা অথবা মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।